নেক্সট কয়েক মিনিটের মধ্যে তুমি যদি ভেক্টর চ্যাপ্টার পুরোটা শেষ করে ফেলতে পারতে তাহলে খুব দারুণ একটা ব্যাপার হতো না? তো চলো সময় নষ্ট না করে শুরু করি। তোমাদের সাথে আছে আমি তোমাদের অমিয় ভাইয়া, পড়াশোনা করতেছি বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি থেকে। ওকে। সো ভেক্টর চ্যাপ্টারটা পড়ার জন্য অনেক কিছু পড়ার দরকার নেই, খুব অল্প কয়েকটা জিনিস পড়লে কিন্তু এই চ্যাপ্টারটা কভার করা সম্ভব। এবং আমি তোমাকে দেখাই দিব আজকে যে এই কয়েকটা টপিকের কনসেপ্ট যদি তুমি ভালো করে জানো, ভেক্টরের যে কোনো সিকিউ তুমি অ্যান্সার করতে পারবা। এমসিকিউর জন্য কিছু কিছু জিনিস কাজে লাগে, বাট এই কয়েকটা কোর কনসেপ্টের মধ্যে দিয়ে গেলে কিন্তু পারা যায়। তবে এমসিকিউর জন্য আরো কিছু জিনিস পড়া লাগে, সেটা আমরা না হয় অন্য একটা দিন আলোচনা করব। বাট আজকে আমরা তোমাকে কভার করে দিব যে সিকিউ পার্টটা, বিশেষ করে সিকিউ এন্ড এসকিউ পার্টটা তুমি কিভাবে জাস্ট ৫ থেকে ৬টা উপপাদ্য করলেই কভার করে ফেলতে পারবে, এন্ড খুব কম সংখ্যক জিনিস জানতে হবে। ভেক্টরের ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ভেক্টরের যোগের ত্রিভুজবিধি। এখন ত্রিভুজবিধিটা মানে কি ভাই? ত্রিভুজবিধিটা মানে খুবই সিম্পল। আমাদের যদি একটা ত্রিভুজ থাকে, এই ত্রিভুজের মধ্যে আমরা ভেক্টরের রুলস গুলো অ্যাপ্লাই কিভাবে করব সেটা, ঠিক আছে? তো আগে আমরা বুঝি, আমরা সবাই জানি অ্যাকচুয়ালি ভেক্টর মানে কি। ভেক্টর মানে হচ্ছে কি একটা একটা জিনিসকে যদি আমরা প্রকাশ করি, এমন একটা রাশির কথা বলতেছি বা একটা কোয়ান্টিটি প্রকাশ করতেছি যেটার একটা ভ্যালু আছে, একটা ডিরেকশন আছে, মান এবং দিক আছে, তাই না? এমন সব রাশিকে আমরা কি বলবো? ভেক্টর রাশি, তাই না? তাহলে ধরো এটা একটা ভেক্টর যেটা ধরো আমার স্পিড নির্দেশ করতেছে, গতি, তাই না? বললাম এটা ৫ মিটার পার সেকেন্ড বেগে এদিকে একটা গাড়ির গতিকে নির্দেশ করতেছে এই ভেক্টরটা, হ্যাঁ? এখন ধরো ভাই আমি বললাম যে ভাই এই দিক থেকে আরেকটা জিনিস যাইতেছে। আরেকটা ধরো কি বলবো? এটা ধরো বাস যাচ্ছে, এটা ধরো একটা গাড়ি যাচ্ছে। এখন এই ২ টা ভেক্টর আছে, রাইট? এখন আমি যদি চাই যে ভাই এই ২ টা ভেক্টরকে আমি যোগ করব। এই ২ টা ভেক্টরকে ভাই আমি যোগ করব। তো যোগ করাটা ভেরি সিম্পল। এটার জন্যই আমাদের ত্রিভুজ বিধিটা আসে। তো ভেক্টর যোগ কিভাবে করি ভাইয়া? ভেক্টর যোগ আমরা করি দেখো, ভেক্টর যোগ আমরা করি যে একটা ত্রিভুজের মধ্যে আমরা ভেক্টরগুলোকে বসাবো। কিভাবে বসাবো ভাইয়া? এমন ভাবে বসাবো, এমন ভাবে বসাবো যেন একটা শেষ মাথায়, একটা ভেক্টরের শেষ মাথায় আরেকটা ভেক্টরের শুরুটা বসে। তাহলে দেখো তো জিনিসটা, আমি একটা নাম দিই জিনিসটার। আমি ধরো একটা নাম দিলাম A, B, C। এখন এখানে ভালো করে খেয়াল করো কি হইতেছে। A থেকে B পর্যন্ত AB বাহুতে আমি একটা ভেক্টর ডিফাইন করলাম। যেখানটা ভেক্টর আছে, ভেক্টরটা হচ্ছে AB। আচ্ছা, এখানে একটা ছোট কথা বলি। তীর চিহ্নটা যে এখানে দিছো না, এটা বুঝাচ্ছে এই ভেক্টরটা A বিন্দুতে স্টার্ট হইছে, B বিন্দুতে শেষ হইছে। আমি যদি চিহ্নটা ওই দিক দিয়ে দিতাম, মানে উল্টা দিতাম, তাহলে কি বুঝাইতো? B তে শুরু হইছে, A তে শেষ হইছে। ঠিক আছে? ছোট ছোট জিনিসগুলো কিন্তু মাথার মধ্যে ঢুকায় ফেলো। আচ্ছা, এখানে AB একটা ভেক্টর, BC বাহুতে আমি একটা ভেক্টর বসেছি, ভেক্টরটার নাম হচ্ছে BC ভেক্টর। CB ভেক্টর কেন বলছি না? কারণ আমি ডিরেকশনটা ওভাবে দেইনি। ঠিক আছে? বিসি ভেক্টর, সিবি ভেক্টর কমপ্লিটলি ডিফারেন্ট ২ টা জিনিস। ঠিক আছে? কেন ডিফারেন্ট ভাইয়া? একটা যাইতেছে এদিকে, একটা যাইতেছে এদিক, ২ টা সেম কেন? সেম না, তাই না? এটাই। এখন তুমি একটু খেয়াল করো, এইটা এবি, এটা বিসি ভেক্টর। এখন আমি চাচ্ছি, আমরা সবাই চাইতেছি ভাইয়া এই ২ টা ভেক্টরকে আমি যোগ করব। এই ২ টা ভেক্টরকে আমি যোগ বা অ্যাডিশন করব। ২ টা ভেক্টরকে আমি অ্যাডিশন কিভাবে করতে পারি ভাইয়া? দেখো, খুবই ইজি একটা জিনিস। আমি একটা ট্রিক শিখাই দিচ্ছি মনে রাখার। ফার্স্ট একদম মেইন জিনিসটা বলি। ভেক্টর যোগের নিয়ম হচ্ছে যে একটা ভেক্টরকে তুমি বসাবা এবং ওটা যেখানে শেষ হবে সেখানে তুমি আরেকটা ভেক্টর বসাবা। এরপর এই ২ টা ভেক্টরের যোগফল কি হবে? প্রথম ভেক্টরের শুরু এবং দ্বিতীয় ভেক্টরের শেষ মাথার যোগফল, এবং ডিরেকশনটা হবে প্রথমটা থেকে শেষেরটার দিকে। খুবই কমপ্লেক্স, ম্যাথ করতে গেলে হয়তো তোমার মাথায় কমপ্লেক্সই লাগে। চেষ্টা করো সোজা। আমি একটা সোজা জিনিস বুঝাই, হ্যাঁ? এটা বুঝলে মেইন জিনিসটা বুঝে যাবা। তুমি যোগ করতেছো এই ভেক্টরটা আর এই ভেক্টরটা। ২ জন কোন ডিরেকশনে আছে ভাই? এরকম একটা ডিরেকশনে আছে, তাই না? ২ জন এদিকে ঘুরতেছে। তাহলে এই ২ টা ভেক্টরের যোগফল কি হবে? ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল ল অনুসারে এটা যেই দিকে ঘুরতেছে ভাই তার অপোজিট দিকে ঘুরায় দিবা। ওটা যেদিকে ঘুরতেছে তার অপোজিট দিকে ঘুরায় দিলে ওটা যোগফল। বুঝো নাই? দেখো, আমি যোগ করতেছি কি ভাইয়া? ভাইয়া আমি যোগ করতেছি AB ভেক্টর, ভেক্টর লেখার জন্য উপরে একটা দাগ দিলে হয়, উপরে তীর চিহ্ন দিলেও হয়। তো তুমি এটা দিতে পারো, ইজি। প্লাস তুমি করতে চাচ্ছ ভাইয়া BC ভেক্টর, রাইট? এই ২ টা ভেক্টর যোগ করলে, এই ২ টা ভেক্টর যোগ করলে আমি পাবো AC ভেক্টর। আমি পাবো AC ভেক্টর, তাই না? AC ভেক্টর। এখন কিভাবে পাবো ভাই? AB আর BC যোগ ঘুরতেছে কি এই বরাবর ঘুরতেছে না? এই বরাবর ঘুরতেছে না। ডিরেকশন, ভেক্টর মানেই ডিরেকশন কথাটা আসবে। তাহলে এই ২ টা ভেক্টরের যোগফল হবে তার ঠিক অপোজিট ডিরেকশন। তাহলে অপোজিট ডিরেকশন গেলে কি পাচ্ছ? AC পাচ্ছ না? এই যে, এটাই ভেক্টরের যোগবিধি, এন্ড মোস্ট অফ দ্যা টাইম এটাই আমরা ইউজ করব। ঠিক আছে? যেদিক ঘুরতেছে তার উল্টা দিকে ঘুরায় দিবা। আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাই। ধরো আমি এটা ফিল আপ করি। ধরো আমি এই ভেক্টর দিলাম ডি, এটার নাম দিলাম ধরো ই, এটার নাম দিলাম ধরো এফ। তাহলে দেখো তো, ডি ই এফ এটা কোন দিক ঘুরতেছে ভাইয়া? এদিকে ঘুরতেছে, তাই না?
তাহলে এদের যোগফলটা কি হবে? এটা যেহেতু এদিক ঘুরতেছে তাহলে তার অপোজিট দিকে ঘোরার মানে কি? এদিক দিয়ে ঘুরে আসতে হবে না? মানে মুখোমুখি আসতে হবে। সোজা কথা, তার অপোজিট ঘূর্ণন কি হইতে হবে? তার মুখোমুখি আসতে হবে। এদিক দিয়ে যদি ঘুরে তাহলে এটা স্টার্টিং পয়েন্ট কি এটা? ফিনিশিং পয়েন্ট কোনটা? এটা। তাই না? তাহলে আমি যদি লিখি DE ভেক্টর প্লাস EF ভেক্টর, তাহলে এই দুইটার যোগফল কি হবে? এদিক যেহেতু ঘুরতেছে যোগফল হবে তার উল্টা দিকে ঘোরা। তাহলে DF ভেক্টর। শেষ, যোগবিধি শিখে ফেলছো। তুমি মনে করো এসএসসি পরীক্ষায় ৪ মার্ক শিখে ফেলছো। কিভাবে? এখনই তোমাকে দেখাচ্ছি। যোগবিধি বুঝছো? ঠিক আছে। এখন তোমাকে আমি বিয়োগ বিধিটা বুঝাই। বিয়োগ বিধিটা খুবই সিম্পল, বাট আমি এটা এখন বুঝাবো না। আমি তোমাকে আগে অবস্থান ভেক্টরটা যখন দেখাবো তখন তোমাকে বিয়োগ বিধিটা বুঝাবো। ওইটা আরো সিম্পল। ঠিক আছে? সো অবস্থান ভেক্টর পর্যন্ত একটু অপেক্ষা করো। ঠিক আছে? আর সামান্তরিক বিধিটা একটু দেখায় যায়। যদিও এটা এমসিকিউর জন্য, বাট আমার মনে হয় যে বিধি যেহেতু দেখাচ্ছি এটা দেখায় দেই। ধরো একটা ভেক্টর এরকম আছে। ওকে? এই দুইটা ভেক্টরের দুইটা বাহু সামান্তরিকের দুইটা বা সন্নিহিত বাহু, সন্নিহিত বা অ্যাডজাসেন্ট বাহুকে নির্দেশ করতেছে। আচ্ছা, সামান্তরিকটা তোমাকে আমি কমপ্লিট করে দেই আগে। ধরো সামান্তরিকটা আমি কমপ্লিট করে দেই। এই ধরো সামান্তরিকটা বা প্যারালেলোগ্রামটা আছে এখানে, হ্যাঁ? সামান্তরিকটা আছে। এখন এই সামান্তরিকের সন্নিহিত বাহু মানে কি? যারা একটা কমন পয়েন্ট থেকে স্টার্ট হইছে, অ্যাডজাসেন্ট, তাই না? এই দুইটা সন্নিহিত বাহুতে যদি দুইটা ভেক্টর থাকে, লেটস সে এই ভেক্টরটার নাম হচ্ছে AB, এটা হচ্ছে AC, আর এই বাহুটা হচ্ছে D। তাহলে AB আর AC ভেক্টরকে যদি আমরা যোগ করি তাহলে তাদের যোগফলটা হবে তাদের কর্ণ বরাবর। অর্থাৎ আমি যদি বলবো লিখি এটা AB ভেক্টর প্লাস AC ভেক্টর এটা সমান হবে AD ভেক্টর। মানে একটা সামান্তরিকে দুইটা সন্নিহিত বাহু, অ্যাডজাসেন্ট বাহু বরাবর যদি দুইটা ভেক্টর আমরা বসাই, এটা কিন্তু বাহু, AB আর AC কিন্তু দুইটা বাহু। ওই বাহুর উপরে আমি একটা ভেক্টর এর না বসায় দিছি। তাই না? তো এই দুইটা ভেক্টর কোথায় আছে? এই বাহুগুলার উপরে আছে। এরকম যদি হয় তাহলে এই দুইটা বাহু বরাবর যেই ভেক্টরটা আছে এই দুইটা ভেক্টর গুলার যোগফল বা অ্যাডিশন হচ্ছে এদের কর্ণ বা ডায়াগোনাল বরাবর যে বাহুটা বা ভেক্টরটা আছে। এটাই। Okay? এখন আমরা যে উপপাদ্যটা করব সেটা আমাদের বইয়ের অনুশীলনের খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য এবং এটা প্রতি বছরই আসে। সো তোমাদেরও মোরলেস আসবে, এটা কয়েকটা বোর্ডেই আসবে। সো এটা স্টার্ট দিয়ে রাখো। এটা আমরা শুরু করি। কোশ্চেনটা পড়ি আমরা। যে একটা ত্রিভুজ আছে PQR যার মধ্যে DE এবং F হচ্ছে QR P আর PQ এর মধ্যবিন্দু, মানে ত্রিভুজের তিনটা বাহুর মধ্যবিন্দুর কথা বলছে এবং এখান থেকে কিছু একটা প্রমাণ করতে বলছে। তো ভাইয়া আমরা ত্রিভুজটা ফার্স্টে এঁকে ফেলবো এবং এটার নাম দিয়ে দিব PQR। খুবই সিম্পল, কোনো চাপ নাই। এরপর দেখো ডি হচ্ছে, দেখো ডি বিন্দু কিন্তু আমাদের প্রমাণে কোথাও নাই, সো ডি আমাদের আঁকার প্রয়োজন নাই। কি লাগবে আমাদের? কিউআর, আচ্ছা ডি তো লাগতেছে না, সো কিউআর নিয়ে আমাদের কোনো কাজ নেই। পিআর এর মধ্যবিন্দু হচ্ছে ই, তাই না? পিআর এর মধ্যবিন্দু হচ্ছে আমাদের এই যে ই বিন্দু, এবং আমাদের এফ হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু। তাহলে এইখানে যদি আমরা এফ দেই, এটা হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু, তাহলে এফ ই বাহুটা যোগ করি যেহেতু এটা আমাদের প্রমাণে এভাবেই চাইছে। এই যে হয়ে গেল এফি বাহুটা। এখন আমাদের প্রুফ করতে হবে এই এফি বাহুটা কিউআর বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। ঠিক আছে? এই উপপাদ্যটা অনুশীলনীতে আছে যে ত্রিভুজের যেকোনো দুই বাহু, দেখো এটা কিন্তু যেকোনো দুইটা বাহু, ওদের মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক, তাই না? এটাই কিন্তু এখানে করতে বলছে। ঠিক আছে। তো এখন এখানে খেয়াল করো, আমি এখন ভেক্টর চিহ্ন দিলাম। এখন কথা হচ্ছে ভাই এটা আমি সলভ করব কিভাবে? অ্যাপ্রোচ কিভাবে করব? দেখো এই উপপাদ্যটা ত্রিভুজ রিলেটেড, তাই না? তুমি শিখছো কিন্তু একটা জিনিস ত্রিভুজ বিধি। তো ত্রিভুজ বিধি এপ্লাই করব। অবভিয়াস, তাই না? আচ্ছা, কারণ ত্রিভুজ বিধি এটার মধ্যে আমরা কিভাবে এপ্লাই করব ভাইয়া? খুবই সিম্পল। আমাদের প্রথমে কাজ হচ্ছে ধরো এই বাহুটা নিয়ে আর এই বাহুটা নিয়ে, তাই না? প্রমাণে তো এই দুইটা ছাড়া আর কিছু নাই। তো আমি দেখি যে কোনটা কই আছে। যেমন এই বাহুটার কথা যদি বলি এটা কিন্তু এই ত্রিভুজের মধ্যে আছে। আমার ত্রিভুজ খুঁজতে হবে কেন? কারণ আমি ত্রিভুজ বিধি ট্রায়াঙ্গেল ল এপ্লাই করতেছি, তাই না? আমি যদি ত্রিভুজ আমি আর বিশেষ নির্বাচন লিখলাম না, তো লিখতে পারবো মনে করি পি কিউ আর একটা ত্রিভুজ যার মধ্যবিন্দু প্রমাণ করতে হবে, যে এটা ভেক্টরের মাধ্যমে প্রমাণ করতে হবে। এখানে আসলে লেখার কিছু নাই, হ্যাঁ? বিশেষ নির্বাচনটা তুমি জাস্ট এখানে আর কোশ্চেনটা মিলায় ঝিলায় লিখে ফেলবা। ঠিক আছে? ত্রিভুজ যা আঁকছো মধ্যবিন্দু তিনটা আছে, প্রমাণ করতে হবে এটা। এটা আসলে আর বলার কিছু নেই। তাহলে আমরা একদম ডিরেক্ট প্রমাণে চলে আসি। যেমন আমরা যদি ফার্স্টে PFE ছোট ত্রিভুজটা নেই, ওটা কেন নিচ্ছি? কারণ আমাদের FE বাহুটা লাগবে। তা আমরা ত্রিভুজ বিধি কি শিখছি?
ত্রিভুজবিধি শিখছি ভাই যে আচ্ছা যে এই এই একদিক ঘুরলে তার যোগফল হবে তার বিপরীত দিকে, আর কিছু শিখি নাই তাই না? আচ্ছা ঠিক আছে, তো আমাদের লাগবে এফি বাহুটা। তো আমি চোখ বন্ধ করে ফার্স্টে এফি বাহুটা লিখে ফেলবো। শুধু বাহু লিখলে তো হবে না, এটা একটা ভেক্টর লিখতে হবে, কারণ আমি ভেক্টর বিধি অ্যাপ্লাই করতেছি। আচ্ছা ভাইয়া, এফিটা ঘুরতেছে কোন দিকে? এই দিক ঘুরতেছে তাই না? এই দিকে ঘুরতেছে, তাহলে যোগ বিধি অনুযায়ী ওই ইকুয়াল অপর প্রান্তটা কিভাবে ঘুরবে? তার ঠিক বিপরীত দিকে ঘুরে আসবে তাই না? এটা এদিক ঘুরলে তার বিপরীত দিকে ঘোরা মানে কি এইভাবে ঘোরা, তাই না? তাহলে এফি যদি এদিক ঘুরে তাহলে তার যোগফল কি হবে? উল্টা দিকে ঘুরবে। উল্টা দিকে ঘুরলে কি পাচ্ছ? ফার্স্টে পাচ্ছ এফপি, তারপরে পাচ্ছ পিই। এফই এদিক ঘুরতেছে, তাহলে এফপি পিই উল্টা দিকে, মানে তোমার মুখোমুখি আসতে হবে, এটা হচ্ছে কথা। ঠিক আছে? তাহলে এফই সমান কি লেখা যায়? এফপি প্লাস পিই, তাই না? এদিক ঘুরলো, এদিক ঘুরলো, শেষ। যোগবিধি এপ্লাই করা একদম তুড়ি বাজানোর মতো সোজা। আচ্ছা, এফ এর ভ্যালু পেয়ে গেলাম। এখন আমরা যদি আমাদের লাগবে হচ্ছে কিউআর। কিউআরটা আমরা কোথায় পাবো ভাই? কিউআরটা পাবি ভাই এই যে বড় ত্রিভুজটাতে, তাই না? যেহেতু ত্রিভুজ ভাই অ্যাপ্লাই করতে হবে কি ত্রিভুজ বিধি। তাহলে বড় ত্রিভুজটা কি আছে? ত্রিভুজের নাম দাও। ত্রিভুজের নাম দাও পিকিউআর। ত্রিভুজ পিকিউআর এ আমরা কি লিখবো? কিউআর লিখবো তাই না? কারণ আমাদের কিউআর ভেক্টরের ভ্যালুটা লাগবে। তাহলে কিউআর লিখলাম। আচ্ছা এখন কিউআর কোন দিকে ঘুরতেছে ভাইয়া? এই দিকে। তো যোগ বিধি এপ্লাই করতে হলে কি করতে হবে? তার উল্টা দিকে ঘুরাইতে হবে তাই না? এটা এদিক ঘুরলে তার উল্টা দিকে ঘুরাবো। উল্টা দিক ঘুরলে কি পাবা? কিউপি পিআর, তাই না? এটা সমান কি লিখতে পারবো? কিউপি ভেক্টর প্লাস পিআর ভেক্টর, তাই না? ডান। এখন খেয়াল করো, এই যে কিউপিটা, এই যে কিউপিটা, এই কিউপি ভেক্টরটার মধ্যবিন্দু হচ্ছে এফ। কোশ্চেনে দেওয়া আছে কিউপি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। তাহলে আমি কিউপি সমান কি লিখতে পারি ভাই? যে কিউপি সমান লেখা যায় কিউএফ আর এফপি দুটার যোগফল, যেহেতু এটা মধ্যবিন্দু, যেহেতু এটা মধ্যবিন্দু, তার মানে এইটুকু আর এইটুকু যোগ করলে ফুল কিউপিটা পাবো। ভালো কথা। এখন মধ্যবিন্দু হওয়ার কারণে এই বাহুটা আর এই বাহুটার দৈর্ঘ্য কিন্তু সমান। এই বাহুটার এই বাহুটার দৈর্ঘ্য কিন্তু সমান। আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম ভাই, সবই বুঝতে পারলাম। এখন আমি একটু আগেরটাই আসি। আমার তো এই দুইটার মধ্যে একটা কানেকশন করতে হবে। এই দুইটার মধ্যে একটা কানেকশন করতে হবে। কানেকশনটা কেমনে করব? খুবই সিম্পল ভাই। এফপি আছে না? দেখো তো, এই যে এফপিটা, এটা কি পুরা কিউপি এর অর্ধেক না? যেহেতু এফটা মধ্যবিন্দু, যেহেতু এফটা মধ্যবিন্দু, তাহলে এইটা এটা দৈর্ঘ্যে সমান, মানে এই বাহুটার এই বাহুটা দৈর্ঘ্য একই এবং এরা প্রত্যেকে পুরা কিউপি এর অর্ধেক, রাইট? যেহেতু মধ্যবিন্দু, তো আমি বলতে পারি না এই এফপি পুরা কিউপি এর অর্ধেক। এফপি যদি কিউপি এর অর্ধেক হয় তাহলে আমি এখানে কি হাফ অফ কিউপি লিখতে পারবো? তুমি বলছো যে ভাইয়া হ্যাঁ অবভিয়াসলি লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। ভালো কথা। পিই এর ক্ষেত্রে আসো। পিই, পিইটা কি পুরা পিআর এর অর্ধেক না? পুরা পিআর এর অর্ধেক, পি মানে একই লজিক, তাই না? পিটা সমান কি লেখা যাবে? হাফ অফ পিআর। এখন এখান থেকে যদি হাফটা কমন নাও, এখান থেকে যদি হাফটা কমন নাও তাহলে কি পাওয়া যায়? কিউপি ভেক্টর প্লাস পিআর ভেক্টর। ওকে? তাহলে দেখো কিউপি পিআর কিন্তু এখানেও তুমি পাইছো। তুমি যদি এই মানটা এখানে বসায় দাও, কিভাবে বসাবা? ভাই এখানে একটা হাফ ছিল, তাই না? তাহলে হাফটাকে পক্ষান্তর করতে হবে না? তাহলে আমরা এই জায়গায় ক্যালকুলেশনটা শেষ করি, যেখানে লিখতে পারবো যে সুতরাং দেখো আলটিমেটলি এই এফি ইজ ইকুয়াল টু এইটা, রাইট? এফি থেকে ক্যালকুলেশন করে করেই তো আমরা এখানে আসছি। তাহলে এই হাফটাকে আমি কি করব? সাইড চেঞ্জ করে দিব, পক্ষান্তর করে দিব। তো হাফ এই পাশে আসলে গুণ হবে কার সাথে? এফির সাথে। তাহলে আমরা কি লিখতে পারবো? হাফ গুণ হলে ওই পাশে উল্টা হয়ে গুণ হলে কি 2 হয়ে যাবে না? তাহলে 2 এফই ইজ ইকুয়াল টু কিউপি প্লাস পিআর, তাই না? তাহলে এই মানটা কিউপি প্লাস পি এর মানটা এখানে বসালাম, কি লিখতে পারবো? 2 এফই লিখতে পারবো না? লিখতে পারবো? তাহলে এখান থেকে কি আমরা সুতরাং লিখতে পারবো না যে এফ ই ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ অফ কিউ আর ভেক্টর? লিখতে পারবো? অবশ্যই লিখতে পারবো। তার মানে কি এই ভেক্টরটা, এই ভেক্টরটা সমান, এখানে একটা হাফ গুণ আছে। এখন আসি আমি ভেক্টর আর স্কেলারের কথাবার্তায়। সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর কি এন্ড হাবিজাবি আর যত যা কিছু আছে, চলো এখন আমি একটু আলোচনার মধ্যে আসি। দেখো দুইটা ভেক্টর আমরা কি পাইছি? যে এফ ই ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ অফ কিউ আর ভেক্টর। এখানে বুঝার বিষয় আছে। দেখো এফ ই আর কিউ আর ফার্স্ট অফ অল দুইটা ভেক্টর, তাই না?
হাফ কিন্তু ভেক্টর কোয়ান্টিটি না। কেন ভাই? হাফ তো একটা সংখ্যা, একটা মান, যার কোনো ডিরেকশন নাই। তুমি ধরো বলো অর্ধেক। অর্ধেক বলতে কি তোমার ডিরেকশন বলা লাগে? লাগে না। শুধু মানটা বললেই যথেষ্ট। এফ আর কিউ আর ২ টা ভেক্টর। এখন ২ টা ভেক্টরকে আমি সমান লিখছি না? ২ টা ভেক্টরকে কখন সমান লিখতে পারি জানো? যখন তাদের মান সমান হয়, লিখে রাখো। যখন তাদের মান বা ভ্যালু সমান হবে, যখন তাদের দিক সমান হবে এবং ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে এদের সমান্তরাল হতে হবে বা প্যারালাল হইতে হবে অথবা এদের ধারক রেখা সেম হইতে হবে। ধারক রেখাটা কি ভাই? ধারক রেখা হচ্ছে দেখো, আমি একদম শুরুতেই বলতেছিলাম যে আমাদের এই যে ভেক্টর গুলা, এগুলো আমরা একটা ত্রিভুজের মধ্যে বসাইছি। ত্রিভুজের এবি বাহুর মধ্যে আমি এবি ভেক্টরটাকে বসাইছি। তাহলে এই ত্রিভুজের মধ্যে, ত্রিভুজ তো একটা স্কেলার কোয়ান্টিটি, তাই না? এই ত্রিভুজের বাহুগুলার মধ্যে আমি ভেক্টর বসায় বসায় রুলস এপ্লাই করছি, সূত্র খাটাইছি, তাই না? এখন দেখো এই এবি একটা বাহু ছিল ত্রিভুজের, ওর মধ্যে আমি একটা ভেক্টরকে বসাইছি। ভেক্টর কিভাবে বসাইলাম ভাইয়া? আমি এ থেকে বি পর্যন্ত ডিরেকশন দিয়ে দিচ্ছি, তাই না? তাহলে এবি বাহুটা কিন্তু একটা ভেক্টরকে ধারণ করে রাখছে, ধরে রাখছে। তো এই জন্য আমরা এবি কে বলবো এবি ভেক্টরের ধারক রেখা। দুইটার নামই এবি, এজন্য কনফিউজিং লাগতে পারে। একটা বাহুর উপর যখন আমরা ভেক্টরকে বসাই, ওটাকে প্রকাশ করছি, তখন ওই বাহুটাকে ওকে ধারণ করলো না, এজন্য ওর নাম ধারক রেখা, বুঝছো? তো এখন আমি আসি মেইন আলোচনায়, যে দুইটা ভেক্টরকে সমান আমরা কখন বলবো? যখন তাদের মান সমান, দিক সমান এবং এরা সমান্তরাল অথবা এদের ধারক রেখা সেম হইতে হবে। ঠিক আছে? অর্থাৎ আমি এই ভেক্টরটাকে, এই ভেক্টরটা সমান আমি ঠিক তখনই বলতে পারবো যখন তাদের মান সমান, যখন তাদের দিক একই এবং এরা সমান্তরাল অথবা এদের ধারক রেখা সেম। হ্যাঁ? এখন এই দুইটা ভেক্টর সমান আছে, বাট এখানে মানের দিক থেকে তো সমান না। মানের দিক দিয়ে তো এরা সমান না। এজন্য এখানে একটা হাফ গুণ করা হয়েছে। যে হাফটা গুণ করে এদের মানগুলাকে সমান করছে। দেখো, দেখো, এই ভেক্টরটার মান কিন্তু এই ভেক্টরটার মানের ডাবল। তাহলে আমি যদি এটাকে অর্ধেক করে দিই মানের দিক দিয়ে, তাহলে কিন্তু এটা সমান হয়ে গেছে। ডিরেকশন তো সেম দিকেই আছে, তাই না? এখন থার্ড পয়েন্ট, এরা হয় সমান হবে, সরি সমান্তরাল হবে অথবা এদের ধারক রেখা একই হবে। এখন দেখো এফ আর কিউ আর দুইটা ডিফারেন্ট বাহু না? তো ধারক রেখা এক হওয়া কি পসিবল? ধারক রেখা এক হলে কি হতো? ওরা দুজন একজন একজনের উপরে থাকতো? তা তো না। তার মানে কি এরা সমান্তরাল। এখান থেকে আমাদের কিছু লেখার বিষয় থাকে ভেক্টরে, যেটা আমি তোমাদেরকে এখন বুঝাই দিয়েছি তুমি কিভাবে লিখবা। লেখার নিয়মটা হচ্ছে যে দুইটা ভেক্টর যখন তোমার সমান আসবে, দুইটা ভেক্টর যখন তোমার সমান আসবে তখন তুমি কি লিখবা? যে হয় এদের ধারক রেখা একই অথবা এরা সমান্তরাল। সুন্দর করে লিখবা, বইয়ের মধ্যেও আছে, সুন্দর করে লিখবা যে এখানে এফই এবং কিউআর ভেক্টর সমান আসছে, তাই না? মানটা আমি হাফ দিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এফি আর কিউআর ভেক্টর সমান আসার অর্থ কি? হয় এদের ধারক রেখা একই অথবা এরা পরস্পর সমান্তরাল। যেহেতু এদের ধারক রেখা এক নয়, কারণ ও আছে কিউ আর ও আছে এফি তে, দুটো তো এক জায়গায় নেই, তার মানে এরা পরস্পর সমান্তরাল। তাহলে এই কথাটা আমরা বাংলায় সুন্দর করে লিখবো যে যেহেতু কিউ আর ভেক্টর ও এফ ই ভেক্টর এর ধারক রেখা এক নয়, সুতরাং এরা সমান্তরাল। সমান্তরাল কিভাবে লিখবো? কিউ আর সমান্তরাল এফ ই। এন্ড আরেকটা প্রমাণ তো আছে যে এই জিনিসটা, এটা কিভাবে করবে? দেখো এখানে কোনো ভেক্টর চিহ্ন নাই, তাহলে এটা তো ভেক্টর আছে, তাহলে ভেক্টরটাকে স্কেলারে কিভাবে নিতে হয়? ভেক্টরটাকে স্কেলারে নেওয়ার বুদ্ধিটা শিখে রাখো। মডুলাস করে দিতে হয়। উভয় পক্ষে তুমি মডুলাস করে দিবা। ওকে, মানে পরম মান নিয়ে নিবা। ভাইয়া মডুলাসের বিষয়টা বুঝলাম না। ভাই মডুলাস মানে কি জানো? মডুলাস মানে হচ্ছে এটা তো একটা ভেক্টর রাশি, তাই না? এখানে মানও আছে, দিকও আছে। আমি যখন মডুলাস করে দিলাম, তারপরে যেটা লিখলাম, এটা অর্থ কি? আমি এখন শুধু মান নিয়ে লিখতেছি, দিকটা লিখতেছি না। অর্থাৎ এখানে এফ এর জায়গায় ইএফ লিখলেও সমস্যা নেই, কারণ আমি শুধু মান নিয়ে কাজ করতেছি। এফ থেকে ই এর যে দৈর্ঘ্য হবে, ই থেকে এফ একই দৈর্ঘ্য হবে, এটা আসলে চেঞ্জ করার কিছু নেই, সেম আসবে। তো যখনই আমাদের ভেক্টর থেকে এরকম স্কেলার বা মান লাগবে, তখন আমরা এরকম মডুলাস করে দিই। তাহলে মনে করো এটা তো আসছেই ভেক্টরে, এই যে স্কেলার করে দিয়ে এটা লিখবো। আর সমান্তরালের পার্টটার জন্য একটু থিওরিটিক্যাল আলোচনা দরকার ছিল, যেটা আমি করে দিচ্ছি। ডান। দেখো কাজ কিন্তু খুব বেশি কিছু না, কাজ কিন্তু খুবই সিম্পল। দুইটা জিনিস লাগবে, ওদেরকে একটা জায়গায় এনে এক করে দিব, শেষ। সোজা না জিনিসটা? এখন এই সেম রকম আরেকটা দেখাই, এটা তোমাদের অনুশীলনীতে আছে, যে ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু দেখো,
এটা যদি একটা ত্রিভুজ হয়, ত্রিভুজের নাম দিলাম ধরো এবিসি। এই এবিসি ত্রিভুজের যে কোনো এক বাহুর মধ্যবিন্দু থেকে, ধরলাম এটা ডি, মধ্যবিন্দু থেকে অপর বাহুর সমান্তরাল রেখা, দেখো এক বাহুর মধ্যবিন্দু থেকে অপর বাহুর সমান্তরাল রেখা মানে কি, এই বাহুর মধ্যবিন্দু থেকে এই অপর বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুর মধ্যবিন্দুগামী। আবার পড়ো, জিনিসটা পড়ো। ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু থেকে, হ্যাঁ অপর বাহু, তুমি এটা এসি বাহুর সমান্তরাল করলে এইভাবে আঁকতা, বুঝছো যেটা ইচ্ছা। এক বাহুর মধ্যবিন্দু থেকে যে কোনো একটা বাহু, আমরা ধরলাম বিসি বাহুর সমান্তরাল একটা রেখা, ওই রেখাটা তৃতীয় যে বাহু বেচারা এসি বাহু ওর মধ্যবিন্দু হবে। অর্থাৎ এই বিন্দুটার নাম যদি এফ বিন্দু হয়, এই বিন্দুটার নাম যদি এফ বিন্দু হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এসি এর মধ্যবিন্দু এফ। একটু আগে আমরা যেটা শিখছি, এখানে কি ছিল ভাইয়া, এখানে একটা ত্রিভুজ ছিল, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক, এটা আমরা প্রুফ করছি। এখন আমাদের বলে দিছে যে এই বাহুটা এই বাহুর সমান্তরাল, তাহলে ভাই প্রুফ কর যে এই বিন্দুটা এটার মধ্যবিন্দু, এটা প্রুফ করতে বলছি। বুঝছো, কাছাকাছি কিন্তু। তাহলে আমরা এটা কিভাবে প্রুফ করব ভাইয়া, খুবই সোজা। দেখো, আমাদের প্রথম কাজ হচ্ছে ত্রিভুজ রিলেটেড, যেহেতু ত্রিভুজ অ্যাপ্লাই করা। ভাই বিশেষ নির্বাচনে কি লিখবো, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু ডি থেকে বিসি বাহু সমান্তরাল করে একটি সরল রেখা আঁকি যা এসি কে এফ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এফ এসি এর মধ্যবিন্দু। এটা লেখার জন্য আমার কিছু করা লাগে না, কারণ আমি কোশ্চেন পড়ে লিখে দিচ্ছি। এর আগেরটাও বিশেষ নির্বাচন কিন্তু কোশ্চেন, মানে বিশেষ নির্বাচন ব্যাপারটা কি, কোশ্চেন পড়বা, কি প্রমাণ চাইছে সেটা দেখবি, চিত্র আঁকবা, মিলাই জিলাই লিখে দিবা, এটাই বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন লেখার জন্য মানে মুখস্থ করার কিছু না, যা তুমি করছো তাই লিখবা, নিজের ভাষায় লিখছি। তুমি ডিরেক্ট প্রুফটা দেখাই দিই। তো প্রুফটা কি ভাই, ভাই অ্যাগেইন সিম্পল জিনিস, আমাদের প্রমাণ করতে হবে এফ হচ্ছে এসি বাহুটার মধ্যবিন্দু। তার মানে কি, আমি জানি না এসি বাহুর মধ্যবিন্দুকে, গুড, এসি বাহুর কি মধ্যবিন্দু নাই, ও তো একটা বাহু, ওর অবশ্যই একটা মধ্যবিন্দু আছে। তাহলে ওর মধ্যবিন্দুটা কে হবে, কেউ না কেউ তো হবে। ভাই এফ না হোক, আমরা তো জানি না এফ ওর মধ্যবিন্দু, কেউ না কেউ তো ওর মধ্যবিন্দু, তাই না? খালি আমার কাছে প্রমাণের অভাব যে এফ ওর মধ্যবিন্দু। তাহলে আমরা একটা কিছু ধরি, যেহেতু ওর মধ্যবিন্দু কেউ না কেউ হবে, তাহলে আমরা ধরলাম যে লেটস সে ই হচ্ছে ওর মধ্যবিন্দু, কেউ না কেউ তোর মধ্যবিন্দু হবেই, তাই না? এখন এফ যে মধ্যবিন্দু আমরা প্রমাণ করতে পারতেছি না, কেউ না কেউ তো মধ্যবিন্দু হবে, তো ধরলাম ই হচ্ছে মধ্যবিন্দু, তাহলে আমরা ডি কমা ই যোগ করে দিই। তাহলে এটাই লিখবো যে ধরি ই হচ্ছে আমাদের এসি এর মধ্যবিন্দু। কেউ না কেউ তো মধ্যবিন্দু হইতে হবে, তাই না? বিড়ালের গলায় কারো না কারো তো ঘন্টা বাজতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা কি নিয়ে কাজ করতেছি, ত্রিভুজ নিয়ে। কি অ্যাপ্লাই করব ভাই, ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করব। ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করব কোথায়, আমাদের এই যে ই বিন্দুর কারণে এই ডিই বাহুটা তৈরি হচ্ছে না, বা ডিই ভেক্টরটা, তাহলে এটা কোন জায়গায় আছে, এডিই ত্রিভুজে আছে। তো ত্রিভুজ নিয়ে কাজ করব ভাই, যত ত্রিভুজের উপপাদ্য, ত্রিভুজ বিধি কাজ করবে, খুবই সিম্পল, এখানে আসলে জটিল করার কিছুই নেই। ত্রিভুজ এর সূত্রের মতো আর কি, ম্যাথের ফর্মুলার মতো এগুলো। তো এডিই এর মধ্যে ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি, দেখো এখন কিন্তু আমি আর একে দেখাবো না, ডিই কোন দিকে যাচ্ছে এই দিকে, তাহলে যোগ বিধি অ্যাপ্লাই করবে, তার উল্টা দিকে ঘুরবে, তাহলে ডিই ঘুরতেছে এই দিকে, লিখে ফেলো ডিই ভেক্টর, তাহলে এটা এদিক ঘুরলে তার উল্টা দিকে এইভাবে ঘুরবে, তাই না? তাহলে ডিএ এই, আচ্ছা তুমি এই তীর চিহ্ন না দিয়ে শুধু একটা দাগ দিলেও হয়, হ্যাঁ আমি এখন থেকে দাগ দিব, তীর চিহ্ন দেওয়া একটু, আচ্ছা এটা এই দেই, এরপর থেকে দাগ দিলে, তুমি চাইলে তীর চিহ্ন দাগ যেটা দুইটা একসাথে ইউজ করো না আরকি। ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করো, যে আগের মতো DA টা কি B এর অর্ধেক না, কেন? কারণ হচ্ছে কোশ্চেনে বলে দিছে এক বাহুর মধ্যবিন্দু, তুমি কিন্তু বিশেষ নির্বাচনে লিখছো যে এই বাহুটার মধ্যবিন্দু হচ্ছে D, তার মানে এই DA হচ্ছে B এর অর্ধেক, তাই না? তাহলে D এর পরিবর্তে আমি কি লিখবো, হাফ অফ BA। আর AE, আমি কি বলছি, A হচ্ছে AC এর মধ্যবিন্দু, তাহলে AE কি AC এর হাফ না? তাহলে এখান থেকে যদি হাফটা কমন নেই, তাহলে কি লেখা যাবে, BA প্লাস AC, দেখা গেল।
ভালো কথা। এরপরে আসো আমাদের এরপরে কাজটা কাকে নিয়ে? ভাই এই বিসি বাহু সমান্তরাল ছিল। তাই না? কোয়েশ্চেন তো বলা আছে অপর বাহু সমান্তরাল রেখা হইতো। আচ্ছা, তাহলে ওটা কই পাবো? ABC এ পাবো। তাহলে ত্রিভুজ ABC টা নাও। ত্রিভুজ এই যে মানে কোয়েশ্চেনের ডাটাই আছে একটা যে অপর বাহু সমান্তরাল রেখা। তাই না? তো আমরা ওই অপর বাহুর সমান্তরাল যে বাহুটা আছে ওকে নিয়ে কাজ করি। ঠিক আছে? তাহলে ত্রিভুজ ABC এটা কিন্তু অনেকটা আগেরটার মতই। হুবহু আগেরটার মতো। জাস্ট কিছু বাংলা কথা চেঞ্জ আছে। ত্রিভুজ ABC দেখো আমাদের লাগবে কি বাহু ভাইয়া? আমাদের লাগবে ভাইয়া BC বাহু। ঠিক আছে BC লিখলাম। BC কোন দিকে ঘুরতেছে ভাই? BC ঘুরতেছে এইদিকে। তো যোগ বিধি কি হবে? উল্টা। তাহলে BC এদিক ঘুরলে BC। এভাবে ঘুরে আসো BA AC। তাহলে BC সমান কি লিখবো? BA প্লাস AC। এখন BA আর AC পাইলাম। তো BA আর AC এর ভ্যালু কিন্তু আমরা পাইছি একটু আগে, তাই না? দেখো হাফটা পক্ষান্তর করলে কি হবে? 2DE এটা লিখলাম না। তাহলে BA আর AC এর পরিবর্তে আমি 2DE ভেক্টর লিখতে পারি না? তাহলে আমরা বলতে পারি BC ভেক্টর সমান 2 ইনটু DE ভেক্টর। ঠিক আছে? অর্থাৎ BC আর DE ভেক্টর 2DE ভেক্টর সমান। BC ভেক্টর আর 2DE ভেক্টরটা সমান। মানে এই দুইটা ভেক্টর সমান। দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে ওদের মধ্যে কি হয় একটু আগে পড়ছি। দুইটা ভেক্টর কখন সমান হয়? যখন তারা মান সমান হবে, মান তো সমান। এটার 2 গুণ, এটার 1 গুণের সমান। দিক সমান হবে। ঠিক আছে? এবং এদের কি হতে হবে? ধারক রেখা একই হইতে হবে অথবা সমান্তরাল হইতে হবে। তাই না? তাহলে আমরা এখান থেকে সুন্দর করে লিখতে পারবো যে DE ভেক্টর সমান্তরাল ভেক্টর তো দিব না। DE সমান্তরাল BC। ওই যে আগের কথা লিখবো যে দুইটা ভেক্টর সমান এদের যেহেতু ধারক রেখা এক না তার মানে কি এরা পরস্পর সমান্তরাল। এখন কোয়েশ্চেনে আমাদের বলে দিচ্ছে যে ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহু সমান্তরাল রেখা। মানে কোশ্চেনে বলে দিচ্ছে এই DF বাহুটা BC বাহু সমান্তরাল। আমরা কিন্তু যখন কোশ্চেন লিখছি বিশেষ নির্বাচন তখন কিন্তু আমরা বলছি যে AB বাহুর মধ্যবিন্দু D থেকে BC এর সমান্তরাল করে DF আঁকছি। মনে আছে? একদম শুরুতে বলছিলাম। মনে না থাকলে ভিডিওটা একটু পিছিয়ে দেখো। একই কথা বলে আসছি কিন্তু। মানে আমি যখন আঁকছি, আমি যখন ম্যাথটা শুরু করছি তখন আমি বলে নিছি কোশ্চেন আমাকে বলে দিছে যে এই বাহুটা সমান্তরাল। তো এখানে লিখব কি? যে কিন্তু DF সমান্তরাল BC এটা কোথায় ছিল? কোয়েশ্চেনে দেওয়া ছিল। এখন দেখো D বাহু BC বাহু সমান্তরাল, DF বাহু BC বাহু সমান্তরাল। তাই না? তার মানে কি তিনজনই সমান্তরাল না? দেখো ওর সমান্তরাল আবার ও সেম জনের সমান্তরাল। তার মানে কি ও আর ও পরস্পর সমান্তরাল না? মানে বিষয়টা এমন হচ্ছে A ইকুয়াল টু B আবার B ইকুয়াল টু C। তাহলে A ইকুয়াল টু C লেখা যায় না। এরকম আরকি বিষয়টা। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং DE সমান্তরাল DF। আচ্ছা। DE সমান্তরাল DF তুমি চাইলে এখানে আবার আরেকটা সমান্তরাল দিয়ে BC লিখতে পারো। এটা অপশনাল। আচ্ছা ঠিক আছে। এখন তুমি এখানে আসো। দেখো এই বিন্দুটা থেকে এই বাহুটার সমান্তরাল ২ টা রেখা হইছে। ভাই এটা কি পসিবল? ভাই এটা কি পসিবল? ধরো এটা একটা বাহু আছে, এটা একটা বিন্দু আছে। এই বাহুটার সমান্তরাল মানে প্যারালাল একটা রেখা এই বিন্দু থেকে তুমি কয়টা আঁকতে পারবা? The answer is 1. ভাই একটা বিন্দু থেকে একটা বাহুর সমান্তরাল রেখাকে তুমি একাধিক আঁকতে পারবা? ভাই সবসময় এই সরল রেখাটা ছাড়া যদি ১ ডিগ্রিও বাঁকা করো তাহলে তো এটার নিচেরটা সমান্তরাল হইল না। তাই না? মানে একটা বিন্দু বা পয়েন্ট থেকে একটা লাইন বা রেখার সমান্তরাল রেখা তুমি একটাই আঁকতে পারবা। তাই না? এখন দেখো BC এর সমান্তরাল D বিন্দু থেকে F, D বিন্দু থেকে EO। তাই না? কিন্তু আমরা দেখতেছি D আর DF দেখতে একই রকম না। কিন্তু এটা কি সম্ভব? সম্ভব না। কারণ একটা বিন্দু থেকে একটা রেখার সমান্তরাল সরলরেখা কেবল একটাই আঁকা যায়। তার মানে আমরা কি পাইতেছি? যে ভাই D আর DF ২ টা কিন্তু এটা ২ টা না। এটা একটাই হবে। কারণ আঁকা সম্ভবই একটা। তুমি কোত্থেকে ২ টা আঁকছো? তাহলে আমরা এখানে কি লিখবো ভাই বাংলা কথা? যে কিন্তু D হতে BC এর সমান্তরাল কেবল একটি সরলরেখাই হবে। অর্থাৎ DE আর DF একই। এরা
সমাপাতিত হবে। ভাইয়া সমাপাতিত মানে কি একজনের উপরে আরেকজন পড়বে। মানে আমি তো বুঝাইতে পারছি তোমাকে যে একটা বাহুর সমান্তরাল একটা বিন্দু থেকে একটাই আঁকা যায়। তার মানে আমি যে ডি আর ডিএফ আলাদা আঁকছি ওটা বুঝানোর জন্য ভাই আমার কাছে তখন প্রমাণ ছিল না যে এই ডিএফ টা আসলে এফ বিন্দুটা এসি এর মধ্যবিন্দু, এটা তো আমি প্রমাণ করতে পারি না, তাই না? কিন্তু এখন আমি দেখতে পারতেছি ভাই ডি আর ডিএফ একই জিনিস। কেন? কারণ এই বিন্দু থেকে এই বাহু সমান্তরাল দুইটা আঁকা সম্ভব না, এটা আমরা ভেক্টর করে দেখাই দিছি। তার মানে ডি আর ডিএফ আলাদা কিছু না, এটা একটাই। তখন আমার কাছে এভিডেন্স ছিল না দেখে দুইটা লিখছি, বাট আমি ম্যাথ করে এসে দেখতেছি এটা একই। সো এরা একই এবং এরা সমাপাতিত হবে। সুতরাং তার মানে কি ডি আর ডিএফ যেহেতু একই, তাহলে ডিএফ এর পরিচয়টা কি ছিল? ডিই আর ডিএফ এর পরিচয় কি ছিল? দেখো আমরা ই বিন্দু কিন্তু ধরে নিছিলাম এটা এসি এর মধ্যবিন্দু। যেহেতু ডি আর ডিএফ একই, তাহলে কি এফ বিন্দু মধ্যবিন্দু হবে না? ডি মানে ই বিন্দু ডিই কেন কোত্থেকে আসছে? কারণ আমি ই কে মধ্যবিন্দু ধরছিলাম। হ্যাঁ, প্রমাণ করে দেখতেছি ভাই ডিই ডিএফ একই কথা। তার মানে আমি যেহেতু ই কে মধ্যবিন্দু ধরছি তার মানে কি এফ ও মধ্যবিন্দু না? কারণ ই আর এফ তো একই। তাই না? যেহেতু ডিই আর ডিএফ এক, তার মানে ই আর এফ একই, তার মানে এফ হচ্ছে আমাদের মধ্যবিন্দু। তাহলে আমরা বলতে পারবো যে সুতরাং এফ এসি এর মধ্যবিন্দু। ওকে? বইয়ে সম্ভবত এইটাকে ই ধরছে, এটাকে এফ ধরছে। কি জিনিস? তুমি তো কনসেপ্টটা বুঝছো। দুইটা যেহেতু একই তাহলে ওদের পরিচয়ও সেম। তাহলে ওর পরিচয় কি ছিল? মধ্যবিন্দু, তাহলে ওর পরিচয় মধ্যবিন্দুই হবে যেহেতু ওদের পরিচয়টা সেম। বুঝে আসছে? সোজা না? এটাই একই জিনিস, একই প্রুফ, কথা একটু ১৯-২০। ওকে, দেখো এখানে বলছে যে আমাদের এই যে বিডি ভেক্টরটা আছে এই বিডি ভেক্টরটাকে এবি ভেক্টর আর এডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে। আচ্ছা, ভেক্টরের কোশ্চেনে চিত্রে যেটা দেওয়া আছে ওইটাই সব সময় সত্য আর কিছু না এরকম না। তুমি ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করার ক্ষেত্রে লজিক অনুযায়ী যদি চিত্র অনুযায়ী ঘুরেও যায়, দেখো এটা কিন্তু এদিকে দেওয়া। হ্যাঁ, আমি এখন আমার প্রমাণে রাখতেছি ওই দিকে, তুমি দিবা যতক্ষণ লজিক ঠিক আছে ম্যাথ ঠিক আছে। ওকে, সো কোনটা কোন দিকে ঘুরাই দিয়েছো এটা কোনো ব্যাপার না। এখন আসো, বিডি কে আমার এবি আর এডির মাধ্যমে প্রকাশ করতে হবে। দেখো তো এবিডি একটা ত্রিভুজ না? তাহলে আমরা এবিডি ত্রিভুজটা নিয়ে ফেলবো। ঠিক আছে? এই ত্রিভুজে আমরা লাগবে কি বিডি কে, তাই না? বিডি লাগবে। আচ্ছা, তাহলে বিডি সমান কি লেখা যাবে? ভাই বিডি ঘুরতেছে এইদিকে, তাহলে এর যোগ বিধি ঘুরবে তার উল্টা দিকে। এদিক ঘুরতেছে বিডি, যোগ বিধি হবে কি বিএ প্লাস এডি। তাই না? এখন ভাই আমাদের বলছে যে এবি আর এডির মাধ্যমে প্রকাশ করতে, তাহলে আমাদের এবি লাগবে না, আমাদের আসছে বিএ। এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট শিখবো। একটা ভেক্টরকে ভাইয়া তুমি চাইলেই ঘুরায় দিতে পারো। তুমি চাইলেই ঘুরায় দিতে পারো। কিন্তু ভাইয়া একটা জিনিস মাথায় রাখবা যে এবি ভেক্টর ইজ নট ইকুয়াল টু বিএ ভেক্টর। কেন ভাই? কারণ এবি মিনস ভাইয়া এ তে স্টার্ট হইছে, বি তে শেষ হইছে। এই জন্য এ বি, এ থেকে বি। আমি যখন বি এ বলতেছি তখন জিনিসটা বুঝাচ্ছে ও বি তে শুরু হইছে, এ তে শেষ হইছে, তাহলে করে সেম। দুইটা দুই দিকে না? সেম না, তাই না? তো ভেক্টরে এই উল্টা জিনিসটা বোঝানোর জন্য একটা মাইনাস চিহ্ন দিয়ে দেওয়া। তো যখন আমি মাইনাস চিহ্ন দিব তখন কি বুঝাচ্ছে জানো? জিনিসটা ঘুরে গেছে, উল্টা। এ বি যদি এদিকে হয় মাইনাস এ বি হবে তার উল্টা। তাহলে দেখো এ বি ইজ নট ইকুয়াল টু বি এ। ভাইয়া কেন? এ বি আর বি এর দৈর্ঘ্য তো সেম। ডিফারেন্সটা কি? বি এর ডিরেকশন এ বি এর উল্টা। এখন বি এর ডিরেকশন আগে যদি মাইনাস দিই তাহলে বি এর ডিরেকশন ছিল এইদিকে, তাই না? আমি যখন এটা মাইনাস দিয়ে দিব তখন এটা ঘুরে যাবে। মাইনাস দেওয়ার অর্থ ভেক্টর এটার ভাষাটা বুঝো। এই চিহ্নটার ভাষাটা বুঝো। চিহ্নটার ভাষাটা হচ্ছে যখন আমি কোনো ভেক্টরের আগে মাইনাস দিব সেটা বুঝাবে ওর ডিরেকশনটা ঘুরে গেছে। অর্থাৎ আমি চাইলে একটা ভেক্টরকে ঘুরায় লিখতে পারি। ঘুরায় লিখতে হলে জাস্ট তার আগে একটা মাইনাস দিতে হয়। মাইনাস এবি মানে কি ভাই? এবি যেদিকে যাচ্ছিল তার উল্টা দিকে যাচ্ছে। এবি মানে তো এ থেকে বি এর দিকে। আমি যখন এবি এর আগে মাইনাস দিচ্ছি ওটা মিন করতেছে যে এবি যেদিকে যাচ্ছে মাইনাস মানে তার উল্টার দিকে আসতেছে। তাহলে এবি এর উল্টা দিকে কি বিএ না? তাহলে আমি লিখতে পারবো না যে বিএ ইজ ইকুয়াল টু মাইনাস এবি। তাহলে ভাই বিডি ভেক্টরকে এবি আর এডির মাধ্যমে প্রকাশ করা হইছে? হইছে। যখন এরকম প্রকাশ করার ম্যাথ আসবে তখন সামনে প্লাস থাকতে পারে, মাইনাস থাকতে পারে, সামনে একটু সংখ্যা থাকতে পারে, ধরেন হাফ থাকতে পারে, 3/4 থাকতে পারে, 1.5 থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। জাস্ট এটা ইকুয়াল টু এটা এটা আসছে কিনা সেটা ফ্যাক্টর। সামনে আগে পিছে সহগ কি আছে এটা দেখার বিষয় না। ক্লিয়ার?
তাহলে আমাদের বিপরীত ভেক্টরের কনসেপ্ট আমরা শিখে ফেললাম এখান থেকে। এরপরে আসো অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কি বলছে যে এই ত্রিভুজে ৩টা বাহুর মধ্যবিন্দু আছে এবং এই মধ্যবিন্দুগুলার দেখো সংযোজক যে সরলরেখা এলপি এমকিউ আর এনআর এদের যোগফল হচ্ছে 0। শূন্য ভেক্টর মানে কি ভাই? যে ভেক্টরে কি নাই, ডিরেকশনও নাই, মানও নাই। ঠিক আছে? শূন্য ভেক্টর কনসেপ্টটা একটু সহজ করে বুঝাই। ধরো তুমি এখান থেকে যাত্রা স্টার্ট করছো, করে এখানে গেলা, এখানে গেলে এখানে আসলা। তাহলে ভেক্টরের এতে সরণ কি এখানে শূন্য না? তুমি যেখানে স্টার্ট করছো ঘুরে সেখানেই আসছো। সরণ কি একটা ভেক্টর রাশি না? তার মানে এখানে ভেক্টর যোগফলও 0। অর্থাৎ একই অর্ডারে ৩টা বাহু যদি যোগ করে যোগফল 0 আসে। এটা আমাদের সামনে লাগবে, একটু বলে নিলাম, এটা আসছে যেহেতু। আর আমাদের প্রুফ করতে হবে কি ভাইয়া? এলপি, এমকিউ আর এনআর এই ৩টা বাহুর যোগফল 0। এখন এখানে পি কিউ আর এর পরিচয় কি? এটা এই ৩টা ত্রিভুজের ৩টা বাহুর মধ্যবিন্দু। ক্লিয়ার? ত্রিভুজ আছে এল, এম, এন, ৩টা বাহুর মধ্যবিন্দু আছে পি কিউ আর। প্রমাণ করতে হবে এলপি, এমকিউ, এনআর এদের যোগফল 0 ভেক্টর। এই যে মুখে যে কথাটা বললাম না, এটাই বিশেষ নির্বাচন। এখন আসো প্রমাণে। ভাইয়া আমাদের লাগবে কি? ভাইয়া আমাদের লাগবে এটা, এটা আর এটা। আচ্ছা 1 বাই 1 আসো, আমাদের এটা লাগবে। ঠিক আছে? আচ্ছা ৩টা জিনিসের যোগফল 0 লাগবে। আমি তোমাদের মাত্র একটা জিনিস শিখাইছি কিন্তু। যে ভাইয়া একটা ত্রিভুজের ৩টা বাহু, ধরো আমাদের বাহুগুলো কি এল এম, তাহলে আমি লিখি এল এম ভেক্টর, এম এন, তারপর হচ্ছে এন এল। এল এম, এম এন, এন এল, এই ৩টা ভেক্টর। এই ভেক্টর ৩টার যোগফল কত বলতেছি? 0। কেন ভাই? এল এম, এম এন, এন এল যেখানে শুরু হইছে এটা যোগ করে সেখানেই শেষ হইছে না? তার মানে কি সরণ 0 না? মানে ভেক্টর যোগফল 0। ঠিক আছে? জাস্ট তুমি এটা মনে রাখ, যেখান থেকে স্টার্ট হবে ওগুলো যোগ করে 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 আমি যদি আবার ওখানেই এসে শেষ করি তাহলে আমার যোগফল 0 হয়। এটা মাথায় রাখলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এটা মাথায় রাখলে, এটা লিখে রাখলাম খাতার উপর। এটা আনসারের পার্ট না, বাট আমাদের লাগবে একটা থেকে কি। এনিওয়েজ এটা আমাদের একটা জায়গায় লাগবে। অর্থাৎ আমাদের এল এম, এম এন, এন এল এই ৩টা জিনিস যোগ করে 0 আনতে হবে। আমি জানি যে ৩টা জিনিসের যোগফলের ভ্যালু 0। আমার লাগবে কি ভাই? আমার লাগবে এই ৩টা জিনিসের যোগফল 0। এখন এই 0 এর জায়গায় আমি ৩টা বাহুর যোগফল লিখতে পারবো, তাই না? জিনিসটা বুঝো। এই 0 তো আমার প্রমাণে আনতে হবে। 0 টা কোত্থেকে আনবো ভাই? এখান থেকে আনবো। তার মানে আমার কি হবে? এই ৩টা বাহুর সাথে ৩টা মধ্যমার সম্পর্ক দিতে হবে। মানে এগুলা তো মধ্যমা, তাই না? মধ্যমা কি ভাই? ত্রিভুজের যেকোনো শীর্ষ থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা। এই পি কিউ আর মধ্যবিন্দু না? তার মানে এগুলো হচ্ছে মধ্যমা। তার মানে আমার যেহেতু 0 লাগবে তার সাথে মধ্যমাগুলাও লাগবে। প্রমাণে আমার মধ্যমাগুলা লাগবে, আমার 0 ও লাগবে। তা আমি কি করব ভাই? আগে 0 টা আনার ব্যবস্থা করব, তার সাথে মধ্যমাগুলা একটা সম্পর্ক করে ওটা ইকুয়াল টু 0 দেখায় দিব। বুঝছো? বেসিক জিনিসটা বুঝলাম। যে আমার মেইন কথা হচ্ছে ভাই এদের সাথে এদের একটা সম্পর্ক ক্রিয়েট করতে হবে যাতে আমি 0 আনতে পারি। বুঝলাম। তাহলে ম্যাথ অর্ধেক পুরাটাই বুঝে গেছো। তাহলে দেখো এই মধ্যমাটার সাথে এই বাহুটার একটা সম্পর্ক আছে, তাই না? তুমি চাইলে ওই পাশেরটা দেখাতে পারতে। জাস্ট আমাদের কথা হচ্ছে ৩টা বাহু আনতে হবে আর ৩টা মধ্যমা আনতে হবে। তুমি যেমনে খুশি তেমনে আনো। তা আমি একটা ওয়ে দেখাই যে এই মধ্যমাটার সাথে ভাই এই বাহুটার সাথে সম্পর্ক আছে। কিভাবে? এই ত্রিভুজ দিয়ে। ভাই ত্রিভুজ কেন এপ্লাই করতেছি? এটা দেখতেছো এটা কি, কি এটা? ত্রিভুজ। কি এপ্লাই করব? ত্রিভুজ পেতে। দেখো ত্রিভুজ এল, এল এম পি, এখানে আমরা কি লিখতে পারবো? এখানে আমরা কি লিখতে পারবো? দেখো খুবই সোজা, হ্যাঁ? জটিল করার কিছু নেই। আমাদের লাগবে কি? এলপি, তাই না? লিখে ফেলো এলপি। এলপি কোন দিকে যাচ্ছে ভাইয়া? এদিকে এলপি। যোগ বিধি কি হবে? তার উল্টা দিকে ঘুরবে। এলপি এদিক ঘুরতেছে না, এলপি যোগ বিধি এই উল্টা দিকে ঘুরবে। তাহলে এল এম এমপি, তাই না? এল এম, এল এম এমপি গেল। তারপর আমাদের ত্রিভুজ কি লাগবে? দেখো এরপর, এরপর দেখো আমাদের এই মধ্যমার ডান, আমাদের এখন এই মধ্যমা লাগবে এবং এর সাথে একটা বাহুও নিতে হবে। তাহলে আমি এই বাহুটা নিই, তাহলে আমি এই ত্রিভুজটা নিলে হয়ে যাচ্ছে না? তাহলে আমাদের এই বাহুটাও আসতেছে, এই মধ্যমাটাও আসতেছে।
তাহলে আমি এম কিউ এন এই ত্রিভুজটা নিব। মধ্যমাটার নাম কি? এম কিউ। ভাইয়া এম কিউ কোন দিকে ঘুরতেছে? এম কিউ ঘুরতেছে এই যে এম থেকে কিউ এর দিকে। যোগফল কি হবে? তার উল্টা দিকে ঘুরবে। তাহলে এম এন এন কিউ। এর চেয়ে সহজভাবে ভেক্টর করছো কোনোদিন? এম এন এন কিউ। এদিক ঘুরতেছে, উল্টা দিক ঘুরছে। এখন এটা তো পেয়ে গেলাম। থার্ডটায় আসো। থার্ডটায় আসো। দেখো, এই একটা গেল। আমার এই মধ্যমাটা আমি পাইলাম। এখন আমার মধ্যমা বাদ রইছে কোনটা ভাই? ভাই আমাদের এই মধ্যমাটা বাদ রইছে। তাই না? এন আর। আর আমাদের এই বাহুটাও বাদ রইছে। তাহলে আমি কি এটা নিব না, এই ত্রিভুজটা? আমার মেইন উদ্দেশ্য কি? এই বাহুটা নিব, একটা মধ্যমা নিতে হবে তার সাথে। নিছি। এই যে। তারপর দেখো, এম এন বাহুটা নিছে, তার সাথে একটা মধ্যমা নিছে। তাহলে আমাদের বাদ রইছে কে ভাই? বাদ রইছে এই বাহু। এই মধ্যমাটা রইছে, এই বাহুটা বাদ রইছে। আমি এই ত্রিভুজটা নিব। সিম্পল না? মানে আমাকে ম্যাথই বলে দিচ্ছে যে আমার নেক্সট স্টেপ কি হওয়া উচিত। তাই না? ত্রিভুজটার নাম কি? এল এন আর। এল এন আর এ কি করতে হবে ভাই? এখানে জাস্ট কিছুই না ভাই। কিছুই না। আমাদের লাগবে এন আর। তাই না? এন আরটা মধ্যমাটা লাগবে। তাহলে আমি লিখবো ফার্স্টে এন আর। তাহলে এন আর কোন দিকে ঘুরতেছে ভাই? এই যে এন আর। তাহলে উল্টা দিকে ঘুরায় দাও। তাহলে এন এল এল আর। ওকে? ঠিক আছে। এখন ভাই এই ৩ টা জিনিস যোগ করো। এটাকে 1 দিলাম, এটাকে 2 দিলাম, এটাকে 3 দিলাম। মানে এখন এই ৩ টা জিনিস যোগ করি। 1 প্লাস 2 প্লাস 3। যোগ কেন করব ভাই? আমাদের লেফট হ্যান্ড সাইডটা মিলে যাবে যোগ করলে। তাহলে এলপি প্লাস এমকিউ প্লাস এনআর, ৩ টা জিনিস যোগ করলাম। রাইট সাইডে কি পাবো? এলএম প্লাস এমপি প্লাস এখানে পাবো এমএন, এখানে পাবো এনকিউ, এখানে পাবো এনএল, আর এখানে পাবো এলআর। তাহলে এখন ভাই মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে এলএম আছে, তাই না? এলএম আছে। ঠিক আছে। এখন দেখো এখানে কি আছে? এমপি আছে। এমপিটা কি ভাই? এলএম তো একটা পূর্ণ বাহু, এটা নিয়ে আমার কোনো চিন্তাই নাই। এমএন একটা সম্পূর্ণ বাহু, এই যে এমএন, এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই। এনএল এটাও একটা পূর্ণ বাহু। ডিরেকশন উল্টা। কোয়েশ্চেনে দিছে একদিকে, আমি লিখছি আরেকদিকে, কোনো সমস্যা আছে নাই। কারণ আমার সূত্র এপ্লাই করে ওটা আসছে। সেটা আসতেই পারে, ওটা নিয়ে আমার চিন্তা করার কোনো দরকার নাই। আমার কাজ হচ্ছে এইগুলা নিয়ে। ভাই এরা কোত্থেকে আসছে? দেখি তো এদেরকে আমরা কোনো ব্যবস্থা করতে পারি কিনা। দেখো এমপি, এমপিটা কোথায়? এই যে এমপি। ভাই পি তো একটা মধ্যবিন্দু। এমপি কি এমএন এর অর্ধেক না? এমপি কি এমএন এর অর্ধেক না? হ্যাঁ ভাই, অবশ্যই হাফ অফ এমএন। আসো এন কিউতে। আমি জায়গা ফাঁকা রাখলাম মাঝখানে। আসো এন কিউতে। ভাই এন কিউ কোথায়? এই যে এন কিউ। এন কিউ কি এন এল এর অর্ধেক না? এই কিউ যেহেতু মধ্যবিন্দু, তাহলে এন কিউ কি পুরা এন এল এর অর্ধেক না? তাহলে কি লিখবো? হাফ অফ এন এল। আর আসো এল আর এ। ভাই এল আর কই? এই যে এল আর। এই আর যেহেতু মধ্যবিন্দু, তাহলে এল আর কে কি লেখা যাবে? হাফ অফ এই যে এল এম। ভাই দেখছো কত সহজ হয়ে গেল? তাহলে এখন দেখো, এই যে এল এম আর হাফ অফ এল এম, তাহলে কত হবে? 3/2 এল এম। তাই না? এই যে হাফ অফ এম এন এম এন, 3/2 এম এন। ভাই যোগ করতেছি, হ্যাঁ এটা আবার কেউ না বুঝলে বইলো। এম এন এর সহগ ১, এটার হাফ। এম এন টা কমন নিলে ১ আর হাফ যোগ হয়। ১ আর হাফ যোগ করলে 3/2 হয়। ১.৫। 3/2 মানে ১.৫, হ্যাঁ। আর এই যে এন এল আর হাফ অফ এন এল যোগ করলে 3/2 এন এল। এখন যদি ভাই তুই ৩ টাকে যোগ করো, তাহলে 3/2, তাহলে কি থাকতেছে? এল এম প্লাস এম এন প্লাস এন এল। ৩ টাকে যোগ করো। এল এম এম এন এন এল। এল এম এম এন এন এল 0। এটা সাইড নোটে লিখে দিও। সাইড নোটে লিখে দিও যে কেন 0 লিখছো।
হ্যাঁ, জাস্ট এই কথাটা সাইড নোটে এড হবে। তাহলে আমাদের এটা কি খুব কঠিন ছিল? এটা সবচেয়ে কঠিন লাগে সবার কেন জানি আমি জানি না। বাট তোমার লাগবে হচ্ছে ৩ টা মধ্যমার যোগফল এবং 0 আনতে হবে। 0 কখন আসে? যখন ৩ টা একই অর্ডারে বা একই ক্রমে যোগ করবে। তোমার কি করতে হবে? একটা বাহু নিবা, তার সাথে একটা মধ্যমা নিবা। আমি এই বাহুটা নিছি, এই মধ্যমা নিছি। তখন আমি এই মধ্যমা নিছি, এই বাহুটা নিছি। যখন এই মধ্যমা নিছি, এই বাহু। মানে আমার ৩ টা বাহু আসতে হবে, ৩ টা মধ্যমা আসতে হবে। তাইলেই ম্যাথ হয়ে যাবে। যেভাবে করো। ৩ টা বাহু, ৩ টা মধ্যমা আসতে হবে। ঠিক আছে? এই। নট লাইক যে আমি এই মধ্যমাটার সাথে এই বাহুটা নিতে পারতাম না, অবশ্যই পারতাম। জাস্ট খেয়াল রাখতে হবে সবাই যাতে সবাই একবার করে আসে। তাহলে যোগ করলে যেভাবেই অঙ্ক করো অঙ্ক মিলবে। খুব ইজি একটা জিনিস শিখাই দিলাম, তাই না? এবং এটা কিন্তু তোমার পরীক্ষায় আসবে ১০০ তে ১০০ আসবে। ঠিক আছে? এরপরে ভাইয়া আসো অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর মেইনলি আমরা ইউজ করব চতুর্ভুজ রিলেটেড যে প্রবলেম গুলো আছে। ত্রিভুজের প্রবলেম আর নাই। এগুলো এই ২ টাই আসে আসলে। অবস্থান ভেক্টর কি করে? কোন বিন্দুর অবস্থান ধরো এখানে একটা বিন্দু আছে P, একটা মূল বিন্দুর সাপেক্ষে যদি প্রকাশ করি এবং এটা একটা ভেক্টর দিয়ে প্রকাশ করি সেটাকে আমরা বলবো অবস্থান ভেক্টর। ধরো মূল বিন্দু O এর সাপেক্ষে এই P বিন্দুর অবস্থান ভেক্টর করতেছে মানে অবস্থানটা প্রকাশ করতেছে OP ভেক্টর না? তাই না? এটাকে আমরা বলি অবস্থান ভেক্টর যে একটা বিন্দুর অবস্থানকে একটা মূল বিন্দুর সাপেক্ষে প্রকাশ করতেছি ভেক্টর দিয়ে। মানে ওর পজিশনটাকে আমরা ব্যাখ্যা করতেছি যেভাবে ব্যাখ্যা করি আরকি। কিভাবে? একটা রেফারেন্সের সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে। তাই না? এই অবস্থান ভেক্টর দিয়ে আমার কি জানতে হবে? মেইন কথায় আসো। কোন কিছুর অবস্থান প্রকাশ করলাম একটা ভেক্টর দিয়ে সেটা অবস্থান ভেক্টর বুঝছি। মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে যে আমরা এই ওপি কে মানে মূল বিন্দুটা লিখি না। আমরা ইউজুয়ালি অবস্থান ভেক্টর এভাবে প্রকাশ করি। মানে মূল বিন্দুটা আর প্রকাশ করি না। সো ওপি কে আমরা লিখি পি নিচে ড্যাশ দিয়ে যেটা অবস্থান বা পজিশন ভেক্টর বোঝায়। তুমি যদি ধরো এরকম লেখো এটা কিন্তু ভুল না। বাট এটা একটা স্পেশাল একটা পরিচয় দেওয়ার জন্য শুধু অবস্থান ভেক্টরে আমরা এই চিহ্নটা ব্যবহার করি। অবস্থান ভেক্টর থেকে তোমার জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে। যে ধরো এর একটা বাহু আছে। এটা হচ্ছে ধরো এবি বাহু। হ্যাঁ? এবি বাহুর মধ্যবিন্দু ধরো সি। তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে জানো? সি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? এই এ বিন্দুর অবস্থান ভেক্টর ধরলাম স্মল এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর ধরলাম স্মল বি ওদের এভারেজ। সিকিউ করার জন্য খালি এটা জানলেই যথেষ্ট। যে একটা বাহুর যদি মধ্যবিন্দু থাকে, ওই মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? ও যাদের মধ্যবিন্দু, তাদের এভারেজ বা গড়। ওকে? তাহলে ও এই সি বিন্দুটা কার মধ্যবিন্দু ভাইয়া? এ বি এর মধ্যবিন্দু। তাহলে ভাইয়া এ এর অবস্থান ভেক্টর ধরলাম এটা স্মল এ, বি এর অবস্থান ভেক্টর ধরলাম ওটা স্মল বি। ওদের গড় বা এভারেজ বা যোগফলের অর্ধেক। এটাই। অবস্থান ভেক্টর নিয়ে এটাই জানতে হবে। এখন তোমাকে অবস্থান ভেক্টর দিয়ে বিয়োগ বিধিটা শিখাই। ধরো এখানে একটা বাহু আছে, এবি বাহু। হুম? এখানে আছে ও বিন্দু, মূল বিন্দু। ধরো এটা হচ্ছে মূল বিন্দু, এটা সাপেক্ষে এই ও এর সাপেক্ষে আমরা এ আর বি এর অবস্থান বের করব। এটা হবে ও এ, এটা হবে ও বি। এখন আমি যদি ভাইয়া এবি ভেক্টরটা বের করতে চাই, তাহলে এবি সমান কি লিখবো ভাই? এবি ডিরেকশন এদিকে, তাই না? এদিক ঘুরতেছে। যোগ বিধি কি হবে? এদিক ঘুরলে যোগ বিধি হবে উল্টা দিকে ঘুরে আসতে হবে, তাই না? তাহলে এটা কি লেখা যাবে? এ ও প্লাস ও বি। তাই না? আচ্ছা। এখন এ ওটা কি ভাই? এ ওটা কি? ভাইয়া ও থেকে এ এর দিকে অবস্থান প্রকাশ করে স্মল এ, তাই না? শিখছি আমরা ও থেকে পি হলে পি। তাহলে ও থেকে এ হলে এ। ও থেকে বি প্রকাশ করবে স্মল বি। অবস্থান ভেক্টরের নিয়মই এটা। যেটা আমার মূল বিন্দু তার থেকে ডিরেকশনটা যেতে হবে। তার দিকে আসলে উল্টা হয়ে যাবে। তাহলে ও থেকে এ যদি এটা হয়, তাহলে এ থেকে ও কি তার উল্টা হবে না? উল্টা হলে কি? এটা দিতে মাইনাস দিয়ে লিখতে হবে না? শিখছি বিপরীত ভেক্টর। এগেইন ও থেকে বি যদি এই বি হয়, ও থেকে বি যদি এই বি হয় তাহলে ওবির ভ্যালু কি? এটা বি, ঠিক আছে। এটাকে আমরা বি মাইনাস এ লিখতে পারি, তাই না? এখন তোমাকে একটা জিনিস মনে রাখতে বলব। এই যে এবি ভেক্টর এটাকে আমরা লিখতেছি কি বি মাইনাস এ। সবসময় মনে রাখবা যে এটা তো ত্রিভুজ বিধি দিয়েই করলাম, তাই না? জাস্ট মনে রাখবা যখন আমরা বিয়োগ বিধি এপ্লাই করব তখন আমরা শেষেরটা মাইনাস আগেরটা এটা মনে রাখবো। কি মনে রাখবো? শেষেরটা মাইনাস আগেরটা। যেমন আমি এবি বের করতেছি। আমার এটা করার জন্য এত কিছু করার দরকার নেই। ভাইয়া এবি এর শেষে কে আছে? বি আছে। আগে কে আছে? এ আছে। শেষেরটা মাইনাস আগেরটা। এখন যদি ত্রিভুজে এপ্লাই করতে চাই, ধরলাম এ, বি,
সি। তাহলে ভাই আমি এবি তে বিয়োগ বিধি এপ্লাই করতে চাই। তাহলে ভাই এবি এর শেষে কি আছে? বি। তাহলে আমি বি লিখব। একটু গ্যাপ রাখবো। এবি এর আগে কি আছে? এ লিখব। আচ্ছা। ভাইয়া এই ত্রিভুজে এবিসি বাদে আর কে আছে? সি আছে। তো ভাই সি লিখে দিন। এটাই বিয়োগ বিধি। শেষের মাইনাস আগেরটা। শেষেরটা মাইনাস আগেরটা। তো ভাই শেষেরটা মাইনাস আগেরটা লিখবো। তার সাথে কি বাহুটার নাম কি হবে? ভাই এই যে এবি বাহু বাদে এই ত্রিভুজে আর কে আছে? আর কে আছে? সি বাদে আর কেউ আছে? সি লিখে দিবা। এটাই বিয়োগ বিধি। তারপর ধরো আমি এসি লিখতে চাই। হ্যাঁ, এসি বিয়োগ বিধির মাধ্যমে প্রকাশ করব। এটা কিন্তু বেসিক্যালি যোগ বিধি। জাস্ট ঘুরায় পেঁচায় লিখতেছি। হ্যাঁ, যোগ বিধি থেকেই আসছে। তোমাকে আমি দেখাইলাম এটা বেসিক্যালি যোগ বিধি থেকেই আসছে। সো এটা শর্টকাট মানে লেখা যেটা কিন্তু শর্টকাট লিখতে পারবা। হ্যাঁ, এটার জন্য কোনো ব্যাখ্যা দিতে হবে না। এসি কি হবে ভাইয়া? এটা হবে সি মাইনাস এ। শেষে কে আছে? শেষেরটা মাইনাস আগেরটা। সি আর এ বাদে এখানে কি আছে? বি আছে। দেন তাহলে কি লিখবো আমরা? বিসি মাইনাস বি। শেষেরটা মাইনাস আগেরটা। জাস্ট খেয়াল রাখবা অন্য বাহুটা কিন্তু আগে বসে পরে বসে। এখন আসি ট্রাপিজিয়ামের ২ টা খুবই ইম্পোর্টেন্ট উপপাদ্য। সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে আমি তোমাকে একবারে দেখাই আমি এই কোয়েশ্চেন অনুযায়ী করাবোই না। আমি তোমাকে নরমালি করাই। ট্রাপিজিয়ামের উপপাদ্য। হুম? ট্রাপিজিয়াম দেখবা বইয়ের বেশিরভাগ প্রশ্ন এই যে এটা ট্রাপিজিয়াম রাইট? এটার নাম দিই ধরো আমরা এ, বি, সি, ডি। এটা হলো ট্রাপিজিয়াম। হ্যাঁ? এটা করার পর আমি যখন স্লাইডটা দিব স্লাইডেরটা এটা সেম টু সেম করে মিলায় নিও। এটা একটা মাইনাসেরটা। আমি বুঝাচ্ছি। ট্রাপিজিয়ামের আছে ২ টা একটা মাইনাসের একটা প্লাসের। এই ট্রাপিজিয়ামের ২ টা কর্ণ আঁকবা। যখন মাইনাসেরটা করবা তখন ২ টা কর্ণ আঁকবা। ভাই মজা নিতেছি না কিন্তু মাইনাসেরটা করতে বলে ২ টা কর্ণ এঁকে দিবা। বুঝছো? আঁকলা। ২ টা কর্ণের মধ্যবিন্দু নিবা। ধরো এটার মধ্যবিন্দু P, এটার মধ্যবিন্দু ধরো ভাই Q। মধ্যবিন্দুগুলো যোগ করে দাও। এই যে সংযোগ সরলরেখাটা পাইছো, দেখো। এখন প্রমাণটা কি জানো? প্রমাণটা খুবই সিম্পল। প্রমাণটা কিন্তু খুবই সিম্পল। দাঁড়াও একটু সোজা করি আঁকি, বাঁকা বিশ্রী হইছে। প্রমাণটা খুবই সোজা। ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্যটা আগে বলি। ট্রাপিজিয়ামে ৪ টা বাহুর মধ্যে চতুর্ভুজ যেহেতু ৪ টা বাহুই থাকবে, ২ টা বাহু প্যারালাল বা সমান্তরাল থাকে। তো উপপাদ্য ২ টা আছে ট্রাপিজিয়ামে। একটা হচ্ছে ট্রাপিজিয়ামের কর্ণগুলার মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা, কর্ণ ২ টা ট্রাপিজিয়ামের কর্ণগুলার মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা এর সমান্তরাল বাহুগুলোর সমান্তরাল, সমান্তরাল বাহুগুলোর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তাদের বিয়োগফলের অর্ধেক অর্থাৎ এই PQ is equal to এখানে বিয়োগফল বলতে কি বোঝাবে? বড়টা মাইনাস ছোটটা, তাই না? তাহলে আমি কি লিখবো ভাইয়া? BC মাইনাস AD এই বিয়োগফলের অর্ধেক। আরেকটা আছে সেটাও দেখাচ্ছি একদম। উপপাদ্যটা কি ভাই? একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামে কি আছে? ২ টা সমান্তরাল বাহু আছে আর কিচ্ছু নাই। আচ্ছা প্রমাণটা কি ভাই? যে ট্রাপিজিয়ামে ২ টা কর্ণ যদি আঁকো, ওদের যে মধ্যবিন্দু আছে, ওই মধ্যবিন্দু দিয়ে যেটা সংযোগ সরলরেখা আঁকো, ওই সরলরেখাটা ওই সমান্তরাল বাহুগুলা সমান্তরাল এবং দৈর্ঘ্যে তাদের বিয়োগফলের অর্ধেক। আরেকটা আছে ওটা ট্রাপিজিয়াম নিয়ে ওটা আমি দেখাচ্ছি। এটা কেমনে করব? ফার্স্ট অফ অল এটা কি নিয়ে উপপাদ্য ভাই? এটা চতুর্ভুজ নিয়ে উপপাদ্য। কি করতে হবে? অবস্থান ভেক্টর লাগবে। ত্রিভুজ হলে ত্রিভুজ বিধি। আচ্ছা। তাহলে আমাদের কি করতে হবে? অবস্থান ভেক্টর ধরে নিতে হয়, তাই না? তাহলে আমরা লিখব যে যেকোনো মূল বিন্দু, মনে করি যেকোনো মূল বিন্দুর সাপেক্ষে, মানে যেকোনো মূল বিন্দু কেন ওই যে ও দিয়ে তোমাকে শিখাইলাম না আমি একটু আগে অবস্থান ভেক্টর। একটা মূল বিন্দু তো লাগে। তো তুমি লিখবা যেকোনো মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর। তো অবস্থান ভেক্টরগুলো আমরা ধরে নিব। তাহলে কি ধরবো? ধরো A, B, C, D ৪ টার অবস্থান ভেক্টর কি ধরবো? স্মল a, স্মল বি, স্মল সি, স্মল ডি। এটা কোনো নিয়ম না যে এটাই ধরতে হবে, তুমি যে কোনো কিছু ধরতে পারো। ঠিক আছে? ইজিয়ার আরকি। তাহলে এই এ, বি, সি, ডি এই ৪ টার অবস্থান ভেক্টর কি হবে? স্মল এ, স্মল বি, স্মল সি, স্মল ডি। শেষ। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে কি ভাইয়া? আমাদের বের করতে হবে PQ। PQ বের করতে হবে। তাই PQ তো এখন নাই। P কোথায় আছে ভাই? P আছে BD কর্ণের মধ্যবিন্দু। তাই না? তাহলে তাহলে এখানে আমরা লিখব মানে আমি কিন্তু প্রমাণ করতেছি যে BD কর্ণের মধ্যবিন্দু
পি এর অবস্থান ভেক্টর। মনে আছে ট্রাপিজিয়াম অবস্থান ভেক্টর শিখেছি, একটা জিনিস মনে রাখতে বলছি, মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এভারেজ। এটা কেন বলছি জানো? ট্রাপিজিয়ামে দুইটা এই কনসেপ্ট দিয়ে হয়। কোনো কিছুর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কি হয়? ও যার মধ্যবিন্দু তাদের এভারেজ। তাহলে পি কার মধ্যবিন্দু ভাই? পি হচ্ছে বিডি কর্ণের মধ্যবিন্দু। তাহলে কি হবে? বি আর ডি এর এভারেজ। এটা কি লিখবো আমরা? সমান দিয়ে বি প্লাস ডি ডিভাইড বাই 2 পাইলাম। আমার এরপর কি লিখবে? আমাদের এরপর লাগবে হচ্ছে কিউ। তাহলে কিউ কার? এসি কর্ণের মধ্যবিন্দু। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু কিউ, এটার অবস্থান ভেক্টর কি হবে? ভাই ও কার মধ্যবিন্দু? এসি এর। কার এভারেজ হবে? স্মল এ প্লাস স্মল সি ডিভাইড বাই 2। একটু সহজ জিনিস করছো, কখনো করো নাই। এখন ভাই আমাদের কি লাগবে? এখন ভাই তোমার লাগবে হচ্ছে পি কিউ ভেক্টরটা। ভাই পি কিউ ভেক্টর মানে কিভাবে লিখবো? ভাই পি কিউ ভেক্টরে পি এর অবস্থান ভেক্টর জানো, কিউ এর অবস্থান ভেক্টর জানো। কি শিখাইছিলাম? অবস্থান ভেক্টর যদি জেনে থাকো ছোট্ট বন্ধু, তাহলে শেষেরটা মাইনাস আগেরটা করতে হয়। তাহলে এখানে শেষে কি আছে? কিউ। কিউ এর অবস্থান ভেক্টর লিখে ফেলো, এ প্লাস সি বাই 2 মাইনাস আগেরটাকে পি, বি প্লাস ডি বাই 2, শেষটা মাইনাস আগেরটা। এটা ফর্মুলাটা কিছু লেখা মানে সাইড নোট ফাইড নোট কিছু দেওয়ার দরকার নেই। এখানে কি লসাগু বা এলসিএম করলে 2 আসে, লসাগু নিলাম। উপরে কি লিখবো? এ প্লাস সি মাইনাস বি মাইনাস ডি। তাহলে আমাদের লাগবে কি ভাইয়া? আমাদের একটা হাফ লাগতো, হাফটা চলে আসছে না, তাহলে হাফটা বাইরে নিয়ে আসো। এরপর আমাদের কি লাগবে? বিসি বাহু লাগবে। আমাদের বিসি বাহু লাগবে। তাহলে বি সি অবস্থান ভেক্টর দিয়ে আছে না? তাহলে বিসি কি হবে? শেষেরটা মাইনাস আগেরটা, তার মানে কি সি মাইনাস বি। বিসি তাহলে হবে সি মাইনাস বি। যেহেতু অবস্থান ভেক্টর তাই ওই যে ও বিন্দুটা লাগতেছে না, আমি ওই অবস্থান দিয়ে লিখলেই হচ্ছে। দেখো, যখন আমরা ত্রিভুজ করতেছি তখন কিন্তু ওই থার্ড বাহুটা লাগতেছে, বাট যখন আমরা অবস্থান ভেক্টর দিয়ে করতে তখন কিন্তু জাস্ট এই অবস্থানগুলো লিখলেই হচ্ছে, আর কিছু লিখলেও লেখার দরকার পড়তেছে না আর কি বেসিক্যালি। এখানে যদি আমরা আসি, তাহলে কি করব আমরা? সি মাইনাস বি যদি করি, যেমন এখানে যদি খেয়াল করো সি মাইনাস বি, সি মাইনাস বি মানে কি ভাই? বিসি, রাইট? তাহলে আমরা লিখি সি মাইনাস বি, সাজায় লিখতেছি। তাহলে থাকতেছে কি এ মাইনাস টি, তাহলে প্লাস এ মাইনাস টি। তাহলে এখানে কি থাকতেছে? হাফ। দেখো, সি মাইনাস বি মানে কি ভাইয়া? বিসি। আর এ মাইনাস ডি মানে কি? শেষেরটা মাইনাস আগেরটা, তাই না? তাহলে এ মাইনাস ডি কি হবে? ডি এ। এটা প্লাস চিহ্ন আছে, প্লাস ডি এ। কিন্তু ভাই আমাদের প্রমাণে লাগবে কিন্তু এডি। এডি কি চলে আসছে না? দেখো, ডি এ ভেক্টরকে যদি তুমি ঘুরায় দাও, ঘুরাইলে কি হবে? সামনে চিহ্নটা মাইনাস হয়ে যায়। হয়ে গেল না? এখন কি ওই যে মডুলাস করবা, এটা মডুলাস করলে পি কিউ হয়ে যাবে, আর এটা ইয়ে হয়ে যাবে। আর ব্যাখ্যা দিবা, যেহেতু এই ভেক্টরটা এই দুইটা ভেক্টরের বিয়োগফলের সমান, তার মানে কি এদের ধারক রেখা একই অথবা এরা সমান্তরাল। যেহেতু এদের ধারক রেখা এক, তার মানে এরা সমান্তরাল। ওই যে একদম প্রথমে যা লিখছি হুবহু একই কথা প্রতিটা উপপাদ্যে লিখতে হয়। সোজা না? এটাই। এরপর আসো ট্রাপিজিয়ামের যোগেরটা। যোগেরটা ভাই আরো ইজি। সেম জিনিস, একটা ট্রাপিজিয়াম আঁকাও, নাম দাও এ বি সি ডি। আগেরটা কি ছিল? দুইটা কর্ণ নিচ্ছ, কর্ণের মধ্যবিন্দু যোগ করছো। এবারটা কি? দুইটা অসমান্তরাল বাহুর মধ্যবিন্দুর যোগফল নিবা। দুইটা অসমান্তরাল বাহুর মধ্যবিন্দুর যোগফল নিবা। নাম দিলাম ধরো ইএফ। উপপাদ্যটা কি? একটা ট্রাপিজিয়ামের, একটা ট্রাপিজিয়ামের দুইটা অসমান্তরাল বাহুর মধ্যবিন্দুর যোগফল, যে সরল রেখাটা তা সমান্তরাল বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তাদের যোগফলের অর্ধেক। ওটা কি ছিল? ওটা ছিল ওদের বিয়োগ ফলের অর্ধেক। কখন? যখন কর্ণের মধ্যবিন্দু নিছো। আর যখন বাহুর মধ্যবিন্দু নিস, তখন যোগ ফলের অর্ধেক। এটাই ডিফারেন্স। তাহলে এটা অনেকটা আগের মতো, আগের মতো অ্যাজ ইন লাইক এটার অবস্থান ভেক্টর এ, এটার বি, এটার সি, এটার ডি। তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? ই হচ্ছে এ বি এর মাঝামাঝি আছে, তাই না? তাহলে এ প্লাস বি বাই 2। কেন?
ই হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু, এফ হচ্ছে সিডি বাহুর মধ্যবিন্দু, তাহলে এটা কি লিখবা সি প্লাস ডি বাই টু। তাহলে আমাদের লাগবে কি ই এফ, তাই না? এটা যদি পি কিউ দিয়ে করছে, এটা ইগনোর করো, আমি এটা জাস্ট শিখাচ্ছি। ই এফ, ই এফ সমান কি হবে? এ প্লাস, এটা পি কিউ দিয়েই করি থাক, তোমাদের একটু মানে এটা রিলেট করতে ইজি হবে, পি কিউ নাম দিয়েই করি। তো এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু। পি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, তাই অবস্থান ভেক্টর হবে এবি এর এভারেজ, কিউ হচ্ছে সিডি এর মধ্যবিন্দু, তাই ওদের এভারেজ। আচ্ছা, তাহলে এখন আমাদের লাগবে কি? এখন আমাদের লাগবে হচ্ছে পি কিউ। পি কিউ ভেক্টর সমান কি পাবো আমরা? শেষেরটা মাইনাস আগেরটা, শেষে কি আছে কিউ, আগে কি আছে পি। শেষে হচ্ছে সি প্লাস ডি বাই টু মাইনাস আগেরটা এ প্লাস বি বাই টু। এখন কি করব? লসাগু 2 নিব, সি প্লাস ডি মাইনাস এ মাইনাস বি। কি পাবো? আমাদের লাগবে কি? এ বি লাগবে, তাই না? আমাদের লাগবে এ বি। ও আচ্ছা, আমাদের মনে হয় লেখাটা ভুল হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এটা 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 দেখার দরকার নেই, এটা এটা একদম ভুলে যাও। এটা আমি মিলায় আঁকিনি, চিত্রটা মিলায় আঁকা লাগতো। চিত্রটা আমি ওই অনুযায়ী আঁকিনি আর কি, এই জন্য ওই এ বি ডিরেকশন ভুলে গেছে, যাই এটা দেখার দরকার নেই। ধরো আমাদের এখন কি লাগবে? আমাদের ধরো লাগবে এডি আর বিসি বাহু, তাই না? সমান্তরাল বাহু। আচ্ছা, তাহলে আমাদের এডি বাহুটা কি হবে? ডি মাইনাস এ, দেখো তো এখানে ডি মাইনাস এ আছে না? এখানে কি ডি মাইনাস এ আছে? তুমি বলো হ্যাঁ ভাই, এই যে ডি মাইনাস এ এখানে আছে, লিখে ফেলো। তারপর সি মাইনাস বি, এটা লিখে ফেলো, প্লাস সি মাইনাস বি। তাহলে এখান থেকে হাফটা কমন নাও, ডি মাইনাস এ মানে কি এডি, সি মাইনাস বি মানে কি বিসি। হইলো? সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের অর্ধেক। ওইটা কি? সমান্তরাল বাহুদ্বয়ের বিয়োগফলের অর্ধেক। ভাইয়া বিয়োগফল কখন? যখন কর্ণের মধ্যবিন্দু। ভাই যোগফল কখন? যখন বাহুর মধ্যবিন্দু। এই হচ্ছে ট্রাপিজিয়ামের উপপাদ্য। ঠিক আছে? এই দুইটাই তোমাদের এসএসসি পরীক্ষায় আসার জন্য একদম 5 স্টার কোশ্চেন। এন্ড লাস্ট ওয়ান, একটা সামান্তরিক দিবে, সামান্তরিক প্রমাণ করতে বলবে, হ্যাঁ? যে অনেক ভাবে আসতে পারে, একটা চতুর্ভুজ দিয়ে দিবে, চতুর্ভুজে 4টা বাহুর মধ্যবিন্দু বলবে, দিয়ে বলবে এটা দেখাও যে এটা একটা সামান্তরিক গঠন করছে। মেইন কথা হচ্ছে এখানে। আচ্ছা, ঠিক আছে। So, এই উপপাদ্যটাও অনেকটা সেম ভাবে প্রমাণ করতে হয়, জাস্ট একটা জিনিস, এখানে ধরো আমি এ বি আছে, তাই না? এখানে জাস্ট এইটা মনে রাখতে হবে যে এ বি এর অবস্থান ভেক্টর আমি এ ধরবো, কারণ 4টা বাহু তো। বিসি এর ধরবো বি, মানে যারে দিয়ে শুরু হবে তুমি তারটা লিখবে। যদি পি কিউ আর এস হইতো, তাহলে পি কিউ হলে তুমি পি ধরতা। কেন? কারণ পি কিউ পি দিয়ে স্টার্ট হইছে। এটা শুধু এই সামান্তরিকের প্রুফটা ক্ষেত্রে, বাকিগুলো তুমি আগে যেটা শিখেছো অমনি করবে। বিসি হইলে বি, সিডি হইলে সি, ডিএ হইলে ডি, মানে যারে দিয়ে শুরু হয়েছে সে হবে তোমার অবস্থান ভেক্টর। ওকে, এখন আসো, তোমাদের প্রুফ করতে হবে আমাদের যে এই জিনিসটা একটা সামান্তরিক। ঠিক আছে? এবং আমাদের বলছে কি এটা একটা চতুর্ভুজ দিয়ে দিচ্ছে আমাদেরকে। আমরা অবস্থান ভেক্টর ধরে নিলাম। এখন খেয়াল করো, এই বাহুটার সাথে এখানে একটা ত্রিভুজ গঠন হয়েছে, তাই না? তাই না? পিএস বা এসপি বাহুর সাথে একটা ত্রিভুজ গঠন হয়েছে। তাহলে এই ত্রিভুজটা কি দেখানো যায়? যে ত্রিভুজ এ এসপি, এখানে কি আমি যদি এসপি বাহুটা লিখি বা এসপি ভেক্টরটা লিখি, এটা কোন দিক ঘুরতেছে ভাই? এদিকে। তো যোগ বিধি কি হবে? এদিক ঘুরবে, তাই না? এসপি কি হবে? এস এ প্লাস এপি। এখন আমাদের এস পি কিউ আর বা পি কিউ আর এস, এটা কিন্তু যথাক্রমে এই বাহুগুলার মধ্যবিন্দু। তার মানে এই এস বিন্দুটা এডি এর মধ্যবিন্দু, পি বিন্দুটা এবি এর মধ্যবিন্দু। তাহলে এই এপিটা কি এবি এর অর্ধেক না? আর কত শিখাবো মধ্যবিন্দু, তাই না? এটা তো বারবার একই জিনিস আসতেছে। আর এই এস বিন্দুটা এডি এর মধ্যবিন্দু না? দিস, এস এর পরিবর্তে কি রে ভাই, ডিরেকশনটা কিন্তু ম্যাটার করে। এস এ যেহেতু এই দিকে আছে, তাহলে ডিরেকশনটা কিন্তু ডিএ হবে, নট এডি। তাহলে এটা লিখবো ডিএ ভেক্টর, যার সামনে একটা হাফ। আর এখানে কি আছে? এপি, এপি, সো এটা ডিরেকশনটা সেম রাখবা, এ বি এর অর্ধেক। হাফটা যদি কমন নাও, তাহলে ডিএ প্লাস এবি। এখন একটু খেয়াল করো, ডি এর অবস্থান ভেক্টর কি ধরছিলাম? স্মল ডি। এ বি এর অবস্থান ভেক্টর কি ধরছিলাম? স্মল এ।
আরেকটা দেখাই। আমি ধরি এবার পি কিউ বাহুটা নিব। তাহলে এই ত্রিভুজটা নিতে হবে। লেখেন ত্রিভুজ পি কিউ বি নাও। আমি যদি পি কিউ ভেক্টর সমান কি লিখতে পারবো? পি কিউ এদিকে ঘুরতেছে, তো এটা ঘুরবে এদিকে। পিবি প্লাস বি কিউ। ভাই পিবিটা কি? এবি এর অর্ধেক, এগেইন একই জিনিস, হাফ অফ এবি। ভাই বি কিউটা কি? কিউ যেহেতু মধ্যবিন্দু তাহলে ও বিসি এর অর্ধেক হবে, হাফ অফ বিসি। ভাই সব খেয়াল করো, হাফ কমন নিলে এবি প্লাস বিসি, তাই না? তাহলে এবি মানে কি? স্মল এ। বিসি মানে কি? যেহেতু বি দিয়ে স্টার্ট হচ্ছে, স্মল বি। না দেখে লিখতে পারবা তুমি, যেহেতু কনসেপ্টটা মাথায় থাকে। একটা জিনিস খেয়াল করো, এখন একটা জিনিস একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে সব। এই যে পিএসটা, ও কার মধ্যে, ও কোথায় ছিল ভাই? ও এইখানে ছিল, রাইট? মানে ও বেসিক্যালি কার মধ্যে ছিল? ও বেসিক্যালি এই বাহুটা আর এই বাহুটার মধ্যে ছিল, রাইট? এই যে এসপি বাহুটা, ও এই বাহুটা আর এই বাহুটার মধ্যে ছিল, দেখাই যাচ্ছে। এখন খেয়াল করো, ও যাদের মধ্যে ছিল, ও তাদের যোগফলের অর্ধেক। দেখো, এই যে এসপিটা, ও ডি এ আর এ বি এর মধ্যে ছিল, তাই দেখো ও কিন্তু ডি প্লাস এ এর হাফ আসছে। আবার আসো পি কিউতে। এই যে পি কিউ, পি কিউ কার মধ্যে আছে ভাই? বিসি আর এবি এর মধ্যে আছে। দেখো তো ভাই, এ আর বি এর মধ্যে আসছে না? হাফ। তাহলে কি আমার বাকিগুলো বের করার দরকার আছে? তবে না ভাই, চালাক মানুষের জন্য ইশারাই যথেষ্ট। তাহলে আমি যদি কিউ আর লিখতে চাই, ভাই কিউ আর কার মধ্যে আছে ভাই? বিসি আর সিডি এর মধ্যে আছে। তাহলে বিসি এর অবস্থান ভেক্টর কি? হাফ অফ বি। সিডি কি হবে? সি। হাফ তো সামনে দিয়ে দিলাম। আর যদি আমি আর আর এস বলতে চাই, আর এস কার মধ্যে আছে ভাই? আর এস এটা, এটার মধ্যে, তাহলে এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তুমি চাইলে এইটা করার পরে অনুরূপ ভাবে বলে এই তিনটা লিখে দিতে পারো। তোমার যেহেতু বিশ্বাস কম আমার উপর, হ্যাঁ আমি এটাও করে দিলাম। তুমি এবার এখান থেকে লিখবো অনুরূপ ভাবে। আর তুমি চাইলে এটার পরে অনুরূপ ভাবে দিয়ে এই তিনটা দেখা দিতে পারো, যেহেতু সেম জিনিস। এখন আমি এটা একটু ছোট করি, এখানে নিয়ে আসি। এখন আমাদের এই ভেতরের জিনিসটাকে একটা সামান্তরিক প্রুফ করা লাগবে, তাই না? আমাদের এই জিনিসটাকে একটা সামান্তরিক প্রুফ করতে হবে। আচ্ছা, সামান্তরিক হওয়ার শর্ত কি? বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। অর্থাৎ আমাদের এই এসপি বাহুটা আর এই আর কিউ, এদের যোগফল কি আসতে হবে? জিরো আসতে হবে। কেন? কারণ সমান এবং সমান্তরাল, তাই না? দুইটা জিনিস যদি সমান হয়, এদের সরি যোগফল না, এদের বিয়োগফল জিরো আসতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, এসপি আর আর কিউ যোগ করি। এসপি, আমাদের আর কিউ তো আসে না, কিউ আর আসছে, ঠিক আছে? তাহলে এসপি প্লাস কিউ আর সমান লিখি। হ্যাঁ, এই দুটো যোগ করলে আমরা কি পাবো? যোগ করলে কি পাবো? যোগ করলে পাবো হচ্ছে আমরা, দেখো এসপি এর ভ্যালু কি? হাফ অফ ডি প্লাস এ। আর কিউ আর সমান কি পাবো আমরা? কিউ আর এর ভ্যালু দেখো এখানে আছে হাফ অফ বি প্লাস সি। ওকে, ভালো কথা। এখানে আমরা একটু যোগ বিয়োগ করি, হাফ কমন নিলে কি থাকে? দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সবাই আছে, তাহলে আমি সাজাই লিখি এ বি সি ডি। একটু আগে একটা জিনিস শিখাইছিলাম, একই ক্রমে যদি চারটা জিনিস যোগ করে দেয়, যোগফল জিরো আসে। দেখো তো, এটা কি এ বি সি ডি না? এ কি? এটাকে এ ধরছো, এটাকে বি ধরছো, এটাকে সি ধরছো, এটাকে ডি ধরছো, তাহলে এ বি সি ডি যদি যোগ করো, এটা কি? যেখান থেকে স্টার্ট হইলো ও ঘুরে সেখানেই চলে আসলো না? যোগফল কি জিরো না? তার মানে এই জিনিসটা যোগফল জিরো। তার মানে জিরো ইন্টু হাফ কি? জিরো আসবে না? জিরো ইন্টু হাফ জিরো আসবে না? জিরো আসবে। তার মানে বলতে পারি এসপি প্লাস কিউ আর ইকুয়াল টু জিরো। তাহলে আমরা বলতে পারবো না যে এসপি ইজ ইকুয়াল টু মাইনাস কিউ আর? এই কিউ আরটাকে পক্ষান্তর করলে এই পাশে আসলে মাইনাস কিউ আর হয়, রাইট? এখন আমরা জানি মাইনাসকে, মাইনাস যদি সামনে থাকে, আমি যদি ঘুরায় দিই তাহলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তা আমি যদি ঘুরায় দিই তাহলে আমি কি লিখতে পারবো? মাইনাস আর কিউ লিখতে পারবো, তাই না? মাইনাসে মাইনাসে প্লাস, এটা হবে আর কিউ। এখন এসপি ভেক্টর আর কিউ ভেক্টরের সমান, দুইটা ভেক্টর সমান কেন হয়? যখন তাদের মান সমান হইতে হবে, দিক একই হইতে হবে, ধারক রেখা একই বা সমান্তরাল। ওদের ধারক রেখা কি একই না, তার মানে ওরা পরস্পর সমান্তরাল। কিভাবে? কিভাবে ভাইয়া? যদি, ভাইয়া যদি এই ধরো এই বাহুটা পি কিউ আর এই বাহুটা যোগ করি, দেখো তো পি কিউ এর ভ্যালু কি আসছে? এ প্লাস বি। দেখো পি কিউ এর ভ্যালু
আর এই পাশের বাহুটা কি? এসআর বা আরএস, ওটা আসছে সি প্লাস ডি। এ প্লাস বি আর সি প্লাস ডি যোগ করলে কি আবার 0 হয়ে যাবে না? তার মানে আমি পি কিউ সমান কি দেখতে পারবো? এই আরএস টাকে পক্ষান্তর করলে মাইনাস আরএস ঘুরায় দিলে এসআর। অনুরূপভাবে আমরা বলতে পারি পি কিউ ইজ ইকুয়াল টু এসআর। তার মানে দেখো, এই যে বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল আসলো না? তার মানে কি এটা সামান্তরিক। বাকি ব্যাখ্যাটা তুমি এখন নিজেই লিখতে পারো। ঠিক আছে? না পারলে টেস্ট পেপারের সলিউশন আছে, গাইড আছে, ওখান থেকে দেখে নিও। এখন তুমি যদি কথাটা দেখে বুঝে ফেলো, লিখতে পারবা নিজের ভাষায়। আমি জাস্ট তোমাকে কম সময়ের মধ্যে সলিউশনটা বুঝাই দিলাম। ঠিক আছে? তো বাস এই কয়টা জিনিস করলে ভেক্টর ডান। ভেক্টর আর কিচ্ছু পড়া লাগবে না। সামনে একটা এমসিকিউ ক্লাস দিব, ওটা করে ফেলবা, ঝটপট করে ফেলবা, শেষ। ভেক্টর আর কিচ্ছু করতে হবে না। এই কয়টা, এই ৬ টা না ৭ টা উপপাদ্য আছে। এগুলো একটু বুঝো জিনিসটা। জাস্ট ২ টা কনসেপ্ট লাগে। অবস্থান ভেক্টর, ওখানে ওই বিয়োগ বিধিটাও হয়ে যায়। আর যোগ বিধি লাগে। শেষ। ঠিক আছে? সো আশা করি আজকের ক্লাসে সবকিছু বুঝতে পারছো। এটাও দেখে নিও। এটা সেম টাইপের কোয়েশ্চেন আমি দিয়ে দিছি তোমাকে বুঝাইতে, যে একই জিনিস যে বারবার আসে। ওকে? সো আমার সাথে যদি কানেক্টেড হইতে চাও, তাহলে আমার Facebook পেজ আছে, Instagram এ চ্যানেল আছে, তারপর YouTube চ্যানেল আছে। এগুলোর মধ্যে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারবা। এন্ড কোন কোয়েরিজ থাকলে সেখানে জানাতে পারবা। ঠিক আছে? সো বেস্ট অফ লাক। সামনে পরীক্ষা খুব ভালো করে দিও। আশা করি সবকিছু বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।